জিনিসটা আমরা শিখবো। লাস্ট ক্লাসে আমরা HTML, CSS আর Bootstrap এর কিছু বেসিক ব্যবহার দেখেছি। ইন ডেপথ যাইনি। কারণ হচ্ছে এগুলো খুবই আ একদম স্টার্টিং জিনিস। সো আর এগুলো যদি আমি ইন ডেপথ দেখাতে চাই তাহলে হচ্ছে আসলে ২ দিনে বা ৩ দিনে এনাফ না। এটা অনেক লং প্রসেস। তো আমার মেইন গোল হচ্ছে এই ২ দিনের ওয়ার্কশপে যে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের একটা টাচ দিয়ে আইডিয়া দিয়ে দেওয়া যে হ্যাঁ, এটা এভাবে করে শিখতে হয়। এরপর হচ্ছে ইন ডেপথ বা ইন ডিটেইলস শেখার দায়িত্ব হচ্ছে তোমরা কিভাবে করবা, কোনো অনলাইন কোর্স হোক বা কারো থেকে সরাসরি শিখতে পারো সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করতেছে। সো আমি জাস্ট দেখাবো যে হ্যাঁ, এটা এভাবে শেখা যায় বা এই জিনিসটা তোমাদের জানতে হবে টু বি অ্যান ওয়েব ডেভেলপার। সো আমি আজকে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট কেন শুরু করব সেটা একটু পরে বলছি। সো আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো। সো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড আর ওয়েব ব্যাক এন্ড দুইটাই ডেভেলপ করা যায়। সো এই কারণে জাভাস্ক্রিপ্ট ইজ এ গুড চয়েস টু লার্ন। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তো প্রথমে যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। আর জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি সবাই আনসার জানো, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট স্টার্টেড ইটস জার্নি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অফ ব্রাউজার্স। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যখন ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল বা প্রথম যখন জাভাস্ক্রিপ্ট ডেভেলপ করা হয়েছিল তখন এটা এই পারপাস নিয়ে করা হয়েছিল যে এটা শুধুমাত্র ব্রাউজার দিয়ে চালানো যাবে, অর্থাৎ ব্রাউজারের মধ্যেই চলবে। সো ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এটার জার্নি শুরু হয়েছিল। অর্থাৎ যখন ফ্রন্ট এন্ডে কিছু দেখানো হয় এইচটিএমএল সিএসএস, সেই এইচটিএমএল সিএসএস এর কন্টেন্ট গুলাকে ম্যানিপুলেট করার জন্য জাভাস্ক্রিপ্ট তার জার্নিটা শুরু করেছিল। তো অলরেডি আমরা জানি ব্রাউজারের মধ্যে এইচটিএমএল কোড রান হয়, কারণ আমরা যখন কোনো একটা এইচটিএমএল কোড লিখি সেটা যখন আমরা ব্রাউজারে রান করি তখন সেটা আপডেট দেখতে পাই। অর্থাৎ ব্রাউজারের এই ফ্যাসিলিটিটা আছে, সে এইচটিএমএল কোডকে রান করতে পারে। এট দ্য সেম টাইম সে সিএসএস কোডকেও রান করতে পারে। এবং এখন আমরা জানছি যে প্রত্যেকটা ব্রাউজার জাভাস্ক্রিপ্ট কোডও রান করতে পারে। সো এটা ইট গিভস লাইফ টু ওয়েব পেজ, অর্থাৎ এটা ওয়েব পেজকে প্রাণবন্ত করে তোলে। স্বাভাবিক, আমরা যখন ওয়েব পেজকে ম্যানিপুলেট করতে পারবো, ওয়েব পেজে বিভিন্ন জিনিস কন্টেন্ট ডাইনামিক্যালি মুভ করতে পারবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তখন ওয়েব পেজটা অনেক লাইভলি মনে হবে। আর অবভিয়াসলি এটা একটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে যাত্রা শুরু করেছিল, কারণ ক্লায়েন্ট সাইড মানে কি, ফ্রন্ট এন্ড বুঝি আমরা ক্লায়েন্ট সাইড বলতে। তো ব্রাউজারে চলার ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা যাত্রা শুরু হয়েছিল আর ইউজড অ্যালং উইথ এইচটিএমএল। তো জেনারেলি যদি আমরা ফ্রন্ট এন্ড এর পার্সপেক্টিভে চিন্তা করি, যেহেতু এখন আমরা ফ্রন্ট এন্ড দেখছি, তো ফ্রন্ট এন্ড এর পার্সপেক্টিভে চিন্তা করলে এটা হচ্ছে এইচটিএমএল এর সাথে ইউজ করা হয়, এইচটিএমএল কোডের সাথে ইউজ করা হয়। এইচটিএমএল কোডের হেল্প ছাড়া ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট কোড রান হয় না। ওকে, সো যে কোনো ব্রাউজার, আমরা যতগুলো ব্রাউজার আমাদের পিসিতে ইনস্টল করা আছে, সেটা হোক মজিলা ফায়ারফক্স, সেটা হোক গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, যে কোনো ব্রাউজারের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে। সো ওই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কাজ হচ্ছে সে জাভাস্ক্রিপ্ট কোডকে নিবে, সে কোডটাকে কম্পাইল করবে এবং কম্পাইল করে সে মেশিন কোডে কনভার্ট করবে। সো সবাই যেহেতু ইদার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আসো, তো সবার এটা আইডিয়া থাকার কথা মেশিন কোড কি। মেশিন কোড হচ্ছে 0-1 বাইনারি একটা কোড, যেটা শুধুমাত্র কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটার মেশিন কোড ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। তুমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করো না কেন, দিন শেষে সেটাকে মেশিন কোডে কনভার্ট করা লাগে। সো ব্রাউজারের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা আছে, সেটা জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে সেটাকে মেশিন কোডে কনভার্ট করে যাতে কম্পিউটার সেটা বুঝতে পারে। সো এই যে পুরা প্রসেস বা ব্রাউজার যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন দিয়ে জাভাস্ক্রিপ্ট রান করতেছে, এই পুরা এনভায়রনমেন্টটাকে বলে জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট। সো রান টাইম এনভায়রনমেন্টটা কি, যে এনভায়রনমেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড রান হচ্ছে এটাকে রান টাইম এনভায়রনমেন্ট বলে। অর্থাৎ এখানের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা কম্পাইল করতে পারছি। ওকে, সো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কোন কোন ব্রাউজারের মধ্যে আছে? গুগল ক্রোমের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা আছে ওটাকে বলা হয় V8। মজিলা ফায়ারফক্সের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা আছে ওটাকে বলা হয় স্পাইডার মাঙ্কি। সাফারির মধ্যে যেটা আছে ওটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট কোর। ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে যেটা আছে ওটাকে বলা হয় চাকরা। আর রিসেন্টলি যে মাইক্রোসফট নিজেদের আরেকটা নতুন ব্রাউজার লঞ্চ করেছে ক্রোমিয়াম ইউজ করে, মাইক্রোসফট এজ নামে, সেখানের মধ্যেও এই গুগল ক্রোমেরই V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা ইউজ করা হয়েছে। ওকে, সো এইটুক পর্যন্ত আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্রাউজারে চলে। তো 2009 সাল পর্যন্ত এটাই ছিল মেইন আইডিয়া, যে আমরা শুধুমাত্র ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবো। এরপর 2009 সালে এসে রায়ান ডাল নামের একজন ডেভেলপার, তিনি নোট নামের একটা টুল ডেভেলপ করছেন। সো এই নোট
টুলটা ডেভেলপের মেইন পারপাস ছিল সেটা যে জাভাস্ক্রিপ্ট যেরকম আমরা ব্রাউজারে চালাতে পারি, একইভাবে জাভাস্ক্রিপ্ট কোডটা যেন আমরা আমাদের কম্পিউটারেও সরাসরি চালাতে পারি। যেমনটা আমরা আমাদের সি এর কম্পাইলার দিয়ে সি কোড রান করতে পারি আমাদের পিসিতে, পাইথনের কম্পাইলার দিয়ে পাইথন রান করতে পারি আমাদের পিসিতে, একইভাবে জাভাস্ক্রিপ্ট যাতে আমরা আমাদের পিসিতে রান করতে পারি সেটা হচ্ছে তার মূল উদ্দেশ্য ছিল। সেজন্য তিনি নোটটা ডেভেলপ করছেন। তিনি যে কাজটা করছে সেটা হচ্ছে তিনি ক্রোমের ভিতর যে V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটা নিয়ে একটা C++ প্রোগ্রামের মধ্যে V8 ইঞ্জিনটাকে ফিট করছে। সো জাভাস্ক্রিপ্ট V8 ইঞ্জিনটা ছিল ক্রোমের মধ্যে, উনি ওই ইঞ্জিনটাকে নিয়ে একটা C++ ইঞ্জিনের মধ্যে ফিট করছে এবং ওইটার নাম দিয়েছেন তিনি নোড। এবং নোড হচ্ছে একটা টুল বা একটা সফটওয়্যার যেটা ইনস্টল আমাদের কম্পিউটারে যেটা ইনস্টল করলে আমরা আমাদের পিসিতে সরাসরি জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবো। ওকে, তো এইটুকু হচ্ছে জাভাস্ক্রিপ্টের পিছনের মেইন আইডিয়াটা। যে এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করতে পারি, ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবেও ইউজ করতে পারি। তো যেটার সুবিধা হয়েছে যে সার্ভার সাইড প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে আগে যেটা হতো যে পিএইচপি, পাইথন, সি শার্প এগুলো দিয়েই হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপ করা হতো, আর ফ্রন্ট এন্ড ডেভেলপ করা হতো জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস দিয়ে। বাট এখন জাভাস্ক্রিপ্ট যখন ফ্রন্ট ব্যাক এন্ডও রান করা যায়, অর্থাৎ ব্রাউজারের হেল্প ছাড়াও যেহেতু জাভাস্ক্রিপ্ট এখন রান করা যায়, সুতরাং ব্যাক এন্ড ডেভেলপমেন্টেও জাভাস্ক্রিপ্ট আস্তে আস্তে পপুলার হওয়া শুরু হয়েছে 2009 সালের পর থেকে। এবং এখন বর্তমানে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ এটা ব্যাক এন্ডের সার্ভার সাইড ডেভেলপমেন্টের জন্য খুব বেশি ইউজ হচ্ছে। এখন দিন দিন এটার ইউজ বাড়ছে। এখন যদি তুমি একটু সার্চ করে দেখো, স্ট্যাক ওভারফ্লো বলো, বিভিন্ন ফোরামে সার্চ করে দেখো, তাহলে দিন দিন জাভাস্ক্রিপ্টের ইউজটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে অ্যাজ এ ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ নোড দিয়ে জাভাস্ক্রিপ্ট রান করার প্রবণতা বা বিভিন্ন বড় বড় কোম্পানি এটা অ্যাডপ্ট করছে। নেটফ্লিক্স, তারপর তোমার পেপাল, ট্রেলো, গোড্যাডি এগুলোর মতো বড় বড় কোম্পানিগুলো ওদের পুরানো যে পিএইচপি দিয়ে চালাতো, ডটনেট দিয়ে চালাতো, জাভা দিয়ে চালাতো, এরকম অনেক ফিচার নোডে কনভার্ট করার পর দেখছে যে তাদের পারফরমেন্সটা অনেক বেশি বেড়ে গেছে। তো এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, যে তোমাদেরকে আজকে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার, যাতে এটা শিখলে তোমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের দিকেও আগাতে পারবে এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টের দিকেও আগাতে পারবে। দুই দিকেই তোমরা তোমাদের যেই যদি ক্যারিয়ার পাথ থেকে থাকে যে হ্যাঁ ফ্রন্ট এন্ড ডেভেলপার হবে, কেউ ব্যাক এন্ড ডেভেলপার হবে, সেটা তুমি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে যে কোনো দিকে তুমি চুজ করতে পারবে। এবং কেউ যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাও সেক্ষেত্রেও জাভাস্ক্রিপ্ট হেল্প করবে। ওকে, আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টের রান করার জন্য, এখন আমরা জাভাস্ক্রিপ্ট যেখানে রান করব সেটা হচ্ছে প্রথমে বেসিক ব্যাপারগুলো আমি দেখানোর চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের মানে কিছু অ্যাডভান্স ES6 নামে একটা ফিচার আছে, যেগুলো জাভাস্ক্রিপ্টের ফিচার একটা একটা করে আমি টাচ করার চেষ্টা করব, যাতে পরে তোমরা বুঝতে পারো যে যখন শেখা শুরু করবা এগুলো যাতে একদম নতুন না লাগে, তোমরা যাতে ইজিলি এটা শিখতে পারো। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা কোথায় রান করতে পারবো সেই জিনিসটা দেখব। সো একদম সিম্পল, যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ রান করা সেটা হচ্ছে আমাদের ব্রাউজার। সো তোমরা গুগল ক্রোম যদি ইউজ করে থাকো গুগল ক্রোমে যেতে পারো, অথবা যে কোনো ব্রাউজার ওপেন করবা এবং ব্রাউজারের মধ্যে রাইট ক্লিক করবে এবং দেখবে যে ইন্সপেক্ট নামের একটা অপশন আছে। ওকে, সো ইন্সপেক্ট অপশনে যদি ক্লিক করো তাহলে তোমাদের যে কোনো সাইডে, আমার এখানে বাম দিকে ওপেন হয়েছে, তোমাদের ক্ষেত্রে ডান দিকে ওপেন হতে পারে, নিচে ওপেন হতে পারে। তো এরকম একটা পোর্শন ওপেন হবে, এটা সবগুলো ব্রাউজারের মধ্যে আছে। এবং এখানের মধ্যে আমি যেহেতু জুম ইন করেছি, সো এটা অনেক ক্লোজ করে দেখাচ্ছে। ওকে, তো দেখবা কনসোল নামের একটা অপশন আছে। সো এই কনসোল নামের অপশন যদি ক্লিক করো তাহলে এখানের মধ্যে তুমি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ রান করতে পারবে। তো অনেকের ক্ষেত্রে এখানে অনেকগুলো ওয়ার্নিং দেখাতে পারে, তো ওয়ার্নিং গুলোকে ইগনোর করবা। এখানে একটা ক্লিয়ার কনসোল নামের বাটন আছে, এই ক্লিয়ার কনসোল নামের বাটনে যদি তোমরা ক্লিক করো তাহলে হচ্ছে ওয়ার্নিং গুলো চলে যাবে। তো এখানের মধ্যে তোমরা জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবে। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা আউটপুট কিভাবে দেখাতে পারি এবং ইনপুট কিভাবে নিতে পারি। এটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একদম বেসিক শেখানো হয়। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখবা তখন প্রথমে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করতে হয় এই জিনিসটা শিখবে। তো জাভাস্ক্রিপ্টে আউটপুট বেসিক্যালি হচ্ছে 4 ভাবে দেখানো যায়। তো প্রথম যেটা সেটা হচ্ছে ডকুমেন্ট, রাইট, এরপর এখানের ভিতর আমরা যেটা টাইপ করব, আমি একটু জুম ইন করছি। ওকে, আচ্ছা, সো ডকুমেন্ট বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা একটা যখন
ওয়েব পেজ আমাদের ব্রাউজারে ওপেন করি, তো বেসিক্যালি ওটা একটা ফাইল হিসাবে ওপেন করি, রাইট? তোমরা সবাই index.html ফাইলটা তোমাদের ব্রাউজারে ওপেন করেছো। সো index.html ফাইলটা হচ্ছে একটা ডকুমেন্ট। সো এখানেও আমরা যখন একটা ফাইল ওপেন করি বা কোনো একটা ফাইল আমাদের ব্রাউজারে ওপেন হয়, তো ডকুমেন্ট বোঝায়। সো ডকুমেন্ট বলতে বেসিক্যালি হচ্ছে ব্রাউজারে এখন যেই পেজটা ওপেন আছে সেই পেজটাকে ইন্ডিকেট করে। এটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট। সো এই ক্ষেত্রে হচ্ছে google.com এর যে পেজটা আমি ওপেন করেছি সেটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট। সো ডকুমেন্ট রাইট মানে বোঝাচ্ছে যে আমি ডকুমেন্টের মধ্যে কিছু লিখতে চাচ্ছি। সো ডকুমেন্ট রাইট যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি এবং এন্টার প্রেস করি, তাহলে দেখো এখানের মধ্যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডকুমেন্টের মধ্যে সে লিখে দিয়েছে। সো আমি যেহেতু কোথাও উল্লেখ করিনি যে কোন জায়গায় লিখবে না লিখবে, সে পুরো ডকুমেন্টটাকে ওভাররাইট করে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখে দিয়েছে। সো এটা একটা সিস্টেম যে জাভাস্ক্রিপ্টে কিছু রাইট করার জন্য। আরেকটা আছে সেটা হচ্ছে কনসোল লগ, এরপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর এখানের ভিতর কিছু রাইট করলে হ্যালো ওয়ার্ল্ড, এভাবেও আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি। সো এখন যদি আমরা এন্টার প্রেস করি, এখন যে জিনিসটা প্রিন্ট হবে সেটা কিন্তু আমাদের ডকুমেন্টে প্রিন্ট হবে না। দেখো এই পেজের মধ্যে কিছু প্রিন্ট হয় নাই, এটা হচ্ছে আমাদের এই কনসোলের মধ্যে প্রিন্ট হবে। এটার নাম হচ্ছে আমাদের কনসোল। যেখানে আমরা এখন জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখছি এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট কনসোল। সো কনসোল লগ ফাংশনটা ইউজ করে কিছু যদি আমরা প্রিন্ট করি, তাহলে এটা সবসময় আমাদের কনসোলের মধ্যে প্রিন্ট হবে। সো এখানে যেরকম আমরা একটা স্ট্রিং প্রিন্ট করেছি হ্যালো ওয়ার্ল্ড নামে, স্ট্রিং মানে বুঝো, স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে তোমার জোড়া লাগালে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে স্ট্রিং। এমটি স্ট্রিং ও হতে পারে, যে একটা স্ট্রিং এর মধ্যে কিছু নাই, যেমন ধরো এটা হচ্ছে একটা এমটি স্ট্রিং, এখানের মধ্যে কিছু নাই, কোটেশনের ভিতর কিছু না দিলে এটা হচ্ছে একটা এমটি স্ট্রিং, এর জন্য দেখো কিছু প্রিন্ট হয়নি। সো স্ট্রিং একটা ক্যারেক্টারও হতে পারে, সো এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্রিং। আর ধরো আমরা যদি এখানের মধ্যে কোনো নাম্বার প্রিন্ট করি, তাহলে আমরা চাইলে নাম্বারও প্রিন্ট করতে পারবো। সো কনসোল লগ বেসিক্যালি ডিবাগ করার জন্য ইউজ হয়, অর্থাৎ তোমার কোডে কোনো কিছু যদি তুমি প্রিন্ট করে দেখতে চাও যেটা ইউজারকে দেখাতে চাচ্ছ না, সেটা নরমালি কনসোল লগ ইউজ করে প্রিন্ট করা হয়। কারণ ডকুমেন্ট রাইট ইউজ করলে এটা কিন্তু ওয়েব পেজে প্রিন্ট হয়ে যাবে, বাট আমরা যদি কনসোল লগ ইউজ করি সেটা ওয়েব পেজে প্রিন্ট হবে না, সেটা প্রিন্ট হবে হচ্ছে আমাদের কনসোলে। সো সেটা ইউজার দেখছে না। এবং আরেকটা আছে, আমি ক্লিয়ার করি কনসোলটা, ওকে। আরেকটা আছে সেটা হচ্ছে অ্যালার্ট। সো অ্যালার্ট ইউজ করলে এখানে যদি তুমি কোনো মেসেজ টাইপ করো, হ্যাঁ, কোটেশনের ভিতর হ্যালো ওয়ার্ল্ড, তো এখন যদি এন্টার প্রেস করো, দেখো এখন যে জিনিসটা প্রিন্ট হয়েছে সেটা কিন্তু আমার এই কনসোলেও প্রিন্ট হয়নি, আবার আমার যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টও প্রিন্ট হয়নি, এটা প্রিন্ট হয়েছে আমার হ্যালো ওয়ার্ল্ডটা এই যে উপরে একটা অ্যালার্ট আকারে দেখাচ্ছে। তো অনেক সময় তোমরা কোনো ওয়েব পেজ ব্রাউজ করার সময় দেখবে যে এই ধরনের অ্যালার্ট দেখায়, যে উপর থেকে একটা বক্স নেমে আসে এবং ওখানে কোনো কিছু লেখা থাকে, যেমন আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো এটা এই অ্যালার্ট ফাংশনটা দিয়ে করে। সো অ্যালার্ট ফাংশনটা যদি আমরা ইউজ করি, এরকম আমরা ওয়েব পেজের উপর থেকে একটা পপ আপ বক্স নিয়ে এসে সেখানের মধ্যে আমরা দেখাতে পারবো হ্যালো ওয়ার্ল্ড, বা যেটা আমি টাইপ করবো সেটাই দেখাবে, কোনো নাম্বার টাইপ করলে নাম্বারটাই দেখাবে। পিএইচপি স্টিল ফেসবুক পিএইচপি ইউজ করতেছে, কারণ হচ্ছে ফেসবুক অলরেডি এত হিউজ একটা সাইট হয়ে গেছে যে তারা দেখছে তারা যদি পিএইচপি থেকে জিনিসটাকে ডাইভার্ট হয়ে যদি অন্য একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে যায়, তাহলে তাদের অনেক বেশি কি বলবো, সোজা বাংলা বলে প্যারা হয়ে যাবে, মানে হচ্ছে এত এত বেশি কাজ করা লাগবে বা এত বেশি মেসড আপ হয়ে যাবে যে তারা এটা করতে এখন পারছে না। কারণ হচ্ছে তাদের কিছু তারা দেখছে যে পিএইচপি তে থাকলেও তাদের কাজ হচ্ছে, তাদের নতুন কিছুতে শিফট করা মানে হচ্ছে অনেক বেশি কাজ করতে হবে। সেই কারণে হচ্ছে তারা এখনো পিএইচপি কিছু কিছু, সবকিছুতে তো পিএইচপি নাই, যেমন তাদের ফ্রন্ট এন্ডটা এখন হচ্ছে রিঅ্যাক্ট দিয়ে করতেছে তারা, তো কিছু কিছু সেক্টরে হচ্ছে তারা জাভা অ্যাপ্লাই করতেছে, বাট পিএইচপি কিছু সেক্টরে রেখে দিছে, মেইন যে সেক্টরটা আছে ওটা পিএইচপি রেখে দিছে, কারণ হচ্ছে তারা দেখছে এটা যদি আমরা চেঞ্জ করি এক্সট্রা কোনো বেনিফিট পাবো না। তারা যেটা করছে সেটা হচ্ছে পিএইচপির জন্য তারা নিজেরা একটা কম্পাইলার বানাইছে, অর্থাৎ পিএইচপির যে ডিফল্ট কম্পাইলারটা আছে সেটা অনেক স্লো তুলনামূলকভাবে, এই কারণে হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে পিএইচপি থেকে নোড বা জ্যাঙ্গোর দিকে শিফট করতেছে। সো পিএইচপি ডিফল্ট কম্পাইলারটা প্রচুর স্লো, এই কারণে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে পিএইচপির নিজেদের একটা রান ইঞ্জিন বানায় ফেলছে, যাতে পিএইচপি আগের তুলনায় বেটার কম্পাইল হয়। সো এটা করে হচ্ছে তারা এখনো পিএইচপি রান করতেছে। সো নিয়ার ফিউচার হয়তো শিফট করতে পারে, এটা ডিপেন্ড করতেছে তাদের উপর। হিউজ কোম্পানিগুলো প্রায় সময় টেকনোলজি এদিক ওদিক ইয়ে করে। আচ্ছা, এখন তাহলে আমরা তিনটা জিনিস দেখছি, একটা হচ্ছে ডকুমেন্ট রাইট, আরেকটা হচ্ছে কনসোল লক, আরেকটা হচ্ছে অ্যালার্ট, যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে
পপ আপ দেখাতে পারি। তো ৩ রকম বেনিফিট আছে। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যখন যেটা দরকার সেটা ইউজ করতে পারবো। যখন তোমরা কাজ করা শুরু করবা, নিজেরা ছোট, ছোট প্রজেক্ট করা শুরু করবা, তখন হয়তো দেখবা যে কোন সময় কোনটা সবচেয়ে বেশি দরকার। আর কনসোল লকটা খুবই দরকার, সবচেয়ে বেশি ইউজ করে ডেভেলপাররা জেনারেলি কনসোল লকটা নিজেদের কোড ডিবাগ করার জন্য, কোনখানে কি আছে এটা প্রিন্ট করে দেখার জন্য। আরেকটা আছে সেটা হচ্ছে ইনার এইচটিএমএল, বাট ইনার এইচটিএমএল টা এখন দেখাবো না, কারণ হচ্ছে এটার আগে একটু ডম দেখাতে হবে। এই কারণে ইনার এইচটিএমএল দেখালে হচ্ছে এখন বুঝবে না। এটা আমরা পরে যখন ডকুমেন্ট অবজেক্ট মডেল একটু পরে যখন দেখবো, তখন হচ্ছে আমরা ইনার এইচটিএমএল টা দেখবো। ওকে, সো এটা গেল হচ্ছে কিভাবে আউটপুট দেখাতে হয়। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ইনপুট নিতে হয়। সো ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা ইউজ হয় সেটা হচ্ছে প্রম্পট নামে একটা ফাংশন। ওকে, তো তুমি যখনই প্রম্পট ফাংশনটা টাইপ করে আমার কনসোলের মধ্যে এন্টার প্রেস করবা, তখন দেখবে উপরে একটা পপ আপ বক্স চলে আসে এবং সেখানের মধ্যে রাইট করার জন্য একটা ফিল্ড চলে আসে। ওকে, তো এখানের মধ্যে তুমি চাইলে কিছু লিখতে পারবা, কিছু ইনপুট দিতে পারবে এবং ওকে প্রেস করলে সেই ইনপুটটা আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের যেই কনসোল আছে, কনসোলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইনপুটটা নিয়েছে। বাট এই ইনপুটটা নিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ যদি কেউ বেসিক প্রোগ্রামিং করে থাকো তাহলে জানো যে কোনো কিছু ইনপুট নিলে সেই ইনপুটটা কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হয়, অর্থাৎ কোথাও স্টোর করতে হয় যাতে ওইটা নিয়ে পরে আমি কাজ করতে পারি। যেমন এখন যে ইনপুটটা আমি নিলাম প্রম্পটের মধ্যে, ইনপুটটা যদি আমি ইউজ করতে চাই, ধরো আমি প্রম্পটের মধ্যে আরেকটা ইনপুট নিলাম, ধরো একটা নাম্বার ইনপুট নিলাম 2021। ওকে, তো আমি চাচ্ছি 2021 নাম্বারটা নিয়ে কাজ করতে, বাট এখন তো আমি কাজ করতে পারবো না কারণ এটা আমি কোথাও স্টোর করিনি। তো জেনারেলি যেটা করা হয়, প্রম্পট থেকে যে ইনপুটটা নেওয়া হয় সেটা কোনো একটা ভ্যারিয়েবলে আমাকে স্টোর করতে হবে। সো ভ্যারিয়েবল নিয়ে আমরা একটু পরে বলছি কিভাবে ডিক্লেয়ার করতে হয়। জাস্ট এখন একটা এক্সাম্পল দেখাচ্ছি। জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার একটা টেকনিক হচ্ছে var ইউজ করে ডিক্লেয়ার করে। সো var মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো আমি a নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এরপর ইকুয়াল টু সাইন দিব, এরপর প্রম্পট দিব। ওকে, তো এখন প্রম্পটের মধ্যে যেটা আমি ইনপুট দিব এটা কোথার ভিতরে স্টোর হবে? এর ভিতরে স্টোর হবে। তো আমরা দেখি, ধরো আমি এটা দিলাম, তো প্রম্পটের ভিতর 2021 স্টোর করলাম। তো এখন যদি আমি কনসোল লগ এ ভ্যারিয়েবলের মানটা প্রিন্ট করতে যাই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এটা এগুলো লেখার সময়, অ্যালার্টের মধ্যে লেখার সময় কিন্তু স্ট্রিং ইউজ করেছিলাম, বাট এখন এ লেখার সময় কোনো স্ট্রিং ইউজ করিনি। অর্থাৎ ভ্যারিয়েবলের নাম লেখার সময় স্ট্রিং না, কোটেশন। অর্থাৎ আমি হ্যালো ওয়ার্ল্ড লেখার সময় দুই পাশে কোটেশন ইউজ করেছিলাম, কারণ স্ট্রিং সবসময় কোটেশনের মধ্যে রাখতে হয়। কোটেশন দেখে সে বুঝে যে দিস ইজ এ স্ট্রিং। আর যখন কোনো ভ্যারিয়েবলের মান প্রিন্ট করব বা ভ্যারিয়েবল ইউজ করব, তখন আমাকে এ ইউজ মানে কোটেশন ছাড়া ইউজ করতে হবে। তো এখন যদি কনসোল লগ এ ইউজ করি, তাহলে দেখো 2021 আমি প্রিন্ট দেখতে পাচ্ছি। ওকে, আরেকটা জিনিস খেয়াল রাখবে যে প্রম্পটের মধ্যে যে ইনপুটটা আমি দিব সেটা সবসময় স্ট্রিং হিসেবে ইনপুট হবে। যেমন 2021 যে আমি ইনপুট দিলাম সেটাকে সেই নাম্বার হিসেবে ইনপুট নেয় নাই, সেই স্ট্রিং হিসেবে ইনপুট নিয়েছে। যদি আমার এটাকে নাম্বার হিসেবে কাজে লাগাতে হয়, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে, নাম্বারে কনভার্ট করে নিতে হবে। তোমরা একটু নেটে সার্চ করলে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফাংশন পাবে, যেখানে যেভাবে তুমি হচ্ছে নাম্বারকে কিসে কনভার্ট করতে পারবা, স্ট্রিং কে নাম্বারে বা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করতে পারবা। আমি প্রত্যেকটা ইন ডিটেইল যদি একটা দেখাতে যাই, জাস্ট হচ্ছে এগুলো দেখাতে গেলে হচ্ছে 2 ঘন্টা সেশনটা পার হয়ে যাবে। আর এরপর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল দেখবো। তো এখন এটুকু পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ইনপুট কিভাবে নিতে হয় আর আউটপুট কিভাবে দেখাতে হয়, অর্থাৎ কোনো কিছু কিভাবে আউটপুট আমরা দেখতে পারি, এটুকু দেখেছি। এখন যেটাতে যাব সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবলে যাব। বাট ভ্যারিয়েবলে যাওয়ার আগে এটা হচ্ছে আমি জাস্ট কনসোলে টাইপ করেছি আমাদের ইয়েগুলো, আমাদের যে কোডগুলো আছে। বাট আমরা এবার দেখবো যে এইচটিএমএল এর মধ্যে কিভাবে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড টাইপ করতে পারি। সো আমি আবার আমার আগের যে ফাইলটা আছে সেটা লোড করি। এটা হচ্ছে আমাদের আহ, কালকের যে ফাইলটা আছে সেটা আমি লাইভ সার্ভার দিয়ে লোড করেছি। সো এটা হচ্ছে ফাইলটা। তো এখানে আমি জাস্ট এইগুলো কেটে দিই, এগুলো এখন আমার আর দরকার নেই, আমি অন্য এক্সাম্পল দেখবো। আচ্ছা, আমি পুরোটাই কেটে দিই। আচ্ছা, এখানে একটা শর্টকাট বলি, সেটা হচ্ছে যে তুমি যদি এইচটিএমএল এর কোডগুলো পুরোপুরি আগে থেকে লিখতে না চাও, তাহলে হচ্ছে একটা এক্সক্লেমেশন সাইন যেটা আছে সেটা দিবে, তাহলে দেখো তোমাকে একটা দুইটা এখানে রেঞ্জের মতো দুইটা সাইন সাজেস্ট করবে। তো এটা যদি তুমি ক্লিক করো তাহলে অটোমেটিক্যালি এইচটিএমএল এর একটা এটাকে বয়লার প্লেট বলে, অর্থাৎ এইচটিএমএল যে বেসিক কোডগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি সে তোমার জন্য জেনারেট করে দিবে, তোমাকে বারবার সেম জিনিস আর লিখতে হবে না। ওকে, সো এবার আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড আমাদের এইচটিএমএল ফাইলের ভিতর কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। সো জাভাস্ক্রিপ্ট কোড তুমি এইচটিএমএল ফাইলে যে কোনোখানে ইনক্লুড করতে পারো। তুমি চাইলে হেড পোর্শনে ইনক্লুড করতে পারো, চাইলে
বডি পোর্শনও ইনপুট করতে পারো এবং চাইলে মাল্টিপল টাইমও ইনপুট করতে পারো। আচ্ছা, তো এই জাভাস্ক্রিপ্ট কোডটা বডি ট্যাগের মধ্যে ইনক্লুড করার জন্য যেই ট্যাগটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট। ওকে, সো এই স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করলে আমরা এই স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। ওকে, সো জাভাস্ক্রিপ্ট কোড যখন আমার লেখা দরকার আমি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখবো। এন্ড এই স্ক্রিপ্ট ট্যাগটা যে তোমাকে শুধু বডির শুরুতে ইউজ করতে বলে কথা নাই, তুমি তোমার কোডের যে কোনো পোর্শনে স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করতে পারবে। তবে প্রেফারেবল যে এই বডি যেখানে শেষ হচ্ছে বডির ঠিক আগে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করা। অর্থাৎ তোমার যত HTML কোড থাকবে সেগুলো হচ্ছে যে স্ক্রিপ্ট ট্যাগের আগে থাকবে, অর্থাৎ বডির যেখানে শুরু হয়েছে সেখানে এই জায়গাটাতে হচ্ছে HTML কোডগুলো থাকবে, এরপর স্ক্রিপ্ট ট্যাগ বা জাভাস্ক্রিপ্ট কোডগুলো থাকবে, এরপর হচ্ছে তোমার বডি ট্যাগটা শেষ হবে, বডি ক্লোজিং ট্যাগ হবে, এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডগুলো থাকবে, এটা হচ্ছে উচিত। ওকে, সো সেম একটা কোড লিখি, ডকুমেন্ট রাইট হ্যালো ওয়ার্ল্ড, সেভ করলাম। তাহলে এখানের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। ওকে, অর্থাৎ আমার জাভাস্ক্রিপ্ট কোড সাকসেসফুলি রান হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। আবার চাইলে আমি কনসোল লগেও লিখতে পারি, কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড। সো এখন যদি আমরা দেখি তাহলে হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হচ্ছে এটা প্রিন্ট হচ্ছে আমার ডকুমেন্ট রাইটের কারণে। আর কনসোল লগের যেটা প্রিন্ট হবে সেটা আমার এখানে প্রিন্ট হবে না, সেটা প্রিন্ট হবে হচ্ছে আমার কনসোলে। তো কনসোলে দেখো আমি হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। তো এভাবে আমি একটা পূর্ণাঙ্গ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম এখানে লিখতে পারবো। তো পার্থক্যটা কি, এখানে যখন আমরা প্রোগ্রাম লিখছিলাম কনসোলের মধ্যে তখন আমাকে এক লাইন করে লেখা লাগছিল। ওকে, আমি একটা লাইন এক্সিকিউট করার পর আরেকটা লাইন এক্সিকিউট হচ্ছিল। তো এটার সাথে এটার পার্থক্য হচ্ছে এখন আমি চাইলে মাল্টিপল লাইনের প্রোগ্রামও এক্সিকিউট করতে পারবো। ধরো আমি চাচ্ছি যে ইউজার থেকে একটা জিনিস ইনপুট নেব, সেটা আমি ডকুমেন্ট রাইট করে ডকুমেন্টে দেখাবো, সেটাও আমি এখানে করতে পারবো। যেমন শুরুতে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ধরো var a ইজ ইকুয়াল টু প্রম্পট দিলাম, অর্থাৎ ইউজার থেকে ইনপুট নেব, এবং আমি যদি চাই ইউজারকে কোনো মেসেজ দেখাবো তাহলে সেই মেসেজটা আমি এখানে স্ট্রিং আকারে প্রম্পটের মধ্যে দেখাতে পারবো। ধরো ইউজারকে বললাম যে রাইট ইওর নেম। ওকে, সো এখন যেটা হবে যে যখন প্রম্পটটা আসবে অর্থাৎ ইউজারের ইনপুট ফিল্ডটা আসবে, ওই ইনপুট ফিল্ডের উপরে একটা এরকম মেসেজ দেখানো যাবে। তোমরা যেরকম ইমেল টাইপ করার সময় উপরে ইমেল একটা লেভেল দেখায়, তারপর মোবাইল নাম্বার টাইপ করার সময় মোবাইলের একটা লেভেল দেখায়, ওরকম একটা লেভেল এখন দেখাবে। এরপর আমি ডকুমেন্ট বা কনসোল লক করি, কনসোল লক করে আমার নেমটা কনসোলে প্রিন্ট করব। সো সেভ করি। এখন যদি যাও, আমি যদি রিলোড করি, দেখো এখানে প্রম্পটটা আসছে এবং উপরে লেখা আছে রাইট ইওর নেম, এবং দেখো কনসোল এখনো খালি। কিন্তু আমি এখানে কিন্তু কনসোল লগ অলরেডি দিয়ে রেখেছি, বাট স্টিল কনসোলে কিছু প্রিন্ট হয় না। তার মানে হচ্ছে আমার যে ফাইলটা আছে, যে কোডটা আছে, সেটা এই জায়গায় এসে পজ হয়ে গিয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত সে কোনো ইনপুট পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে কিছু লিখবে না, অর্থাৎ সে এর পরের কোডগুলো এক্সিকিউট করবে না। তো এই জায়গায় এসে var এই লাস্ট পর্যন্ত এই প্রম্পটে এসে আমার কোডটা হচ্ছে পজ হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এখানে কিছুটা লিখি, ধরো আমি লিখলাম আমার নাম, এন্টার চাপি, তাহলে এখানের মধ্যে আমি আমার নামটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা লেখার পর প্রম্পটটা যাওয়ার পর হচ্ছে আমার পরবর্তী কোডটা এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, এখন প্রম্পটের মধ্যে কি রকম ভ্যালু দেবে এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু হয়। যেমন হচ্ছে ধরো আমি আবার রিলোড করি, প্রম্পটের মধ্যে কিছু না দিয়ে তুমি ক্যান্সেল করে দিলা, তাহলে এর ভিতর নাল সেভ হবে। নাল মানে হচ্ছে কিছু নেই। জিরো আর নালের মধ্যে পার্থক্য আছে। জিরো হচ্ছে ইজ এ নাম্বার হুইচ ইজ জিরো, নাল মানে হচ্ছে ওখানে কিছুই নেই, না কোনো স্ট্রিং আছে, না কোনো নাম্বার আছে, কোনো ডেটাই নেই। ওকে, তো তুমি যদি প্রম্পটের মধ্যে ক্যান্সেল করে দাও তাহলে এখানের মধ্যে নাল সেভ হবে এই ভ্যারিয়েবলের মধ্যে। আর প্রম্পটের মধ্যে যদি ওকে দাও তাহলে একটা এমটি স্ট্রিং সেট হবে। এই জন্য দেখো এখানে কিছু প্রিন্ট হয়নি। ওকে, তুমি আবার রিলোড করে দেখো, এখানের মধ্যে যদি কিছু না লিখে ওকে দাও তাহলে একটা এমটি স্ট্রিং সেট হবে, অর্থাৎ খালি স্ট্রিং। ওখানের মধ্যে নাল না, সেটা নাল আর খালি স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স আছে। তো সেটা হচ্ছে একটা খালি স্ট্রিং, খালি স্ট্রিংটা এখানের মধ্যে সেভ হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো যে আমরা কিভাবে, এখন তো আমরা দেখলাম যে আমরা
HTML কোডের ভিতরে ফাইল কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড কিভাবে লিখতে পারি সেটা দেখলাম। কিন্তু CSS এর মতো এখানেও একটা সেম প্রবলেম আছে, সেটা কি জাভাস্ক্রিপ্ট কোড যদি আমার অনেক বড় হয়ে যায় তাহলে হচ্ছে আসলে পসিবল বাট হচ্ছে অনেক ঝামেলা হয়ে যাবে যখন হচ্ছে আমার কোডটা বড় হয়ে যাবে, কোডটা মেইনটেইন করা অনেক কষ্ট হয়ে যাবে। সো একটা গুড প্র্যাকটিস হচ্ছে কি আমি যদি একটা আলাদা ফাইলে আমার জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে সরিয়ে ফেলতে পারি। আমি যদি একটা আলাদা ফাইল খুলে আমার জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে সরিয়ে ফেলি তাহলে সেটাকে যদি ওই সিএসএস এর মতো কানেক্ট করতে পারি তাহলে হচ্ছে আমার কাজটা অনেক সোজা হয়ে যাবে। ওকে, সো এবার আমি যে কাজটা করব আমি হচ্ছে একটা নতুন একটা ফাইল ওপেন করব জাভাস্ক্রিপ্টের। সো আমার মেইন ডিরেক্টরিতে ওপেন করি, যেটার নাম দিব মেইন ডট জেএস। সো এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল। তো ডট জেএস দিয়ে বোঝাচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্ট দিয়ে বোঝাচ্ছে যে আমার এই যে জাভাস্ক্রিপ্টের শর্টকাট হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো ডট জেএস দিয়ে কম্পিউটার বুঝবে যে হ্যাঁ এই ফাইলটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। সো এখানের মধ্যে আমি আমার জাভাস্ক্রিপ্ট কোডটাকে মুভ করব। সো আমি যে কাজটা করব আমি হচ্ছে এখান থেকে জাভাস্ক্রিপ্ট কোডটা নিব, কাট করব এবং মেইন ডট জেএস এর মধ্যে মুভ করব। সো এবার খেয়াল করে দেখো এখানের মধ্যে আমার কোনো স্ক্রিপ্ট ট্যাগ কিন্তু আমি ইউজ করব না, কারণ এটা পিওর জাভাস্ক্রিপ্ট কোড। এখানের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগটা হচ্ছে HTML কোড, আর জেএস ফাইলের মধ্যে আমি লিখবো জাভাস্ক্রিপ্ট কোড। সো এখানে কোনো স্ক্রিপ্ট ট্যাগ আমি ইউজ করব না। আর এখানের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগটা আমি কেটে দিতে পারি কারণ আমি কোনো জাভাস্ক্রিপ্ট কোড এখানে লিখছি না। বাট এবার জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমি কানেক্ট করব। কানেক্ট করব কোথায়? ঠিক বডি ট্যাগ যেখানে শেষ করেছি তার আগে কানেক্ট করার জন্য আমরা সেম ট্যাগটা ইউজ করব, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। অ্যান্ড এখানের মধ্যে একটা অ্যাট্রিবিউট আমাকে ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে সোর্স। ওকে, সোর্সের শর্ট ফর্ম হচ্ছে SRC, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলের সোর্স, আমার জাভাস্ক্রিপ্ট যে কোডটা আমি ইনক্লুড করতে চাচ্ছি সেই কোডের সোর্সটা কি। সো এন্টার প্রেস করলে এখানের ভিতর হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলের নামটা দিয়ে দেব, নাম হচ্ছে মেইন ডট জেএস। সো এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল। সো কোটেশনের ভিতর আমার জাভাস্ক্রিপ্ট ফাইলের নামটা দিয়ে দিতে হবে। যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে, ধরো কোনো জেএস নামের ফোল্ডারের ভিতর আছে, সো ফোল্ডারের নামটা জেএস স্ল্যাশ মেইন ডট জেএস এভাবে দিতে হবে। ওকে, যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে, বাট আমার কোনো ফোল্ডারের ভিতর নাই, HTML ফাইল আর জাভাস্ক্রিপ্ট ফাইলটা সেম ফোল্ডারের মধ্যেই আছে, সুতরাং আমাকে এক্সট্রা কোনো ডিরেক্টরি দেওয়া দরকার নেই, আমি সরাসরি এখানেই করতে পারবো। তো এখন যদি আমি রিলোড করে দেখি তাহলে সেম কাজ করবে, আমি এখানের মধ্যে ইনপুট দিতে পারবো এবং সেটা আমার প্রিন্ট করে দেখাচ্ছে। সো কোনো প্রবলেম হবে না। সো এভাবে আমি জাভাস্ক্রিপ্ট, একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলকে আমি আমার কোডের সাথে কানেক্ট করতে পারবো। ওকে, ওকে, সো আমরা ইনপুট দেখলাম, আউটপুট দেখলাম, আর কিভাবে কানেক্ট করতে হয় সেই জিনিসটাও দেখলাম। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি আমার ইয়ের মধ্যে, জাভাস্ক্রিপ্টের মধ্যে। ভ্যারিয়েবল, অপারেটর, ডেটা টাইপ, এই জিনিসগুলো আমরা একটু দেখব। ওকে, তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার টেকনিক কয়টা আছে। তো প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার টেকনিক হচ্ছে অলরেডি দেখলাম var। তো var এ মানে হচ্ছে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো জাভাস্ক্রিপ্ট কে বলা যে হ্যাঁ এটা হচ্ছে এখানের মধ্যে আমি এখন ডেটা স্টোর করতে পারবো। তো যারা সি প্রোগ্রামিং করেছো তারা জানো যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় টাইপ বলে দিতে হয় যে এটা কোন টাইপের ভ্যারিয়েবল, কোন টাইপের ডেটা এখানে স্টোর হবে। ইন্টিজার আছে, ফ্লোট আছে, ক্যারেক্টার আছে। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ওই জিনিসটা নেই, জাভাস্ক্রিপ্টে তুমি যে কোনো টাইপের ডেটাই স্টোর করতে পারবা। তো এই জিনিসটা দেখানোর জন্য আমি কনসোলে দেখালে হয়তো বেটার। কনসোলে দেখাই। ওকে, ধরো var a ডিক্লেয়ার করলা বা var b ডিক্লেয়ার করলা, তাহলে হচ্ছে বি এর মধ্যে তুমি যে কোনো কিছু স্টোর করতে পারবা। সো বি ইজ ইকুয়াল টু ধরো নাম্বার স্টোর করতে পারবা, আবার বি ইজ ইকুয়াল টু কোনো স্ট্রিং স্টোর করতে পারবা। ওকে, সো এটা কোনো টাইপ তোমাকে আগে থেকে উল্লেখ করে দিতে হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যখন ভ্যারিয়েবলের নতুন কিছু রাখবা, ধরো এখন বি এর ভিতর এখন এই নামটা আছে, এখন বি এর ভিতর তুমি যদি অন্য কিছু রাখো, ধরো IEEE রাখলা, তাহলে হচ্ছে ভ্যারিয়েবলটা আপডেট হয়ে যায়। যারা একটু প্রোগ্রামিং টুকটাক করেছে এটা জানো যে লেটেস্ট ভ্যালু যেটা ভিতরে অ্যাসাইন করা হবে সেই ভ্যালুটাই কিন্তু সে নিবে। আচ্ছা, এরপর আরেকটা ব্যাপার হচ্ছে
বি গেল। আচ্ছা হ্যাঁ, নেক্সট যেটা সেটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবলের টেকনিক। নতুন ES6 যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা একটা টেকনিক এসেছে, সেটার নাম হচ্ছে লেট। সেটার নাম হচ্ছে লেট, LET। ওকে, সো লেট ইউজ করো তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবা, লেট এ। আর তুমি চাইলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় যে কোনো সময় ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবা। তো এর আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তারপর ভ্যালু অ্যাসাইন করছি, বাট এখন যেটা করতে পারবো আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেখানের ভিতরে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবো। ওকে, লেট এর ক্ষেত্রেও পারবো, তোমার ভারের ক্ষেত্রেও পাবো, লেটের ক্ষেত্রেও পাবো, এটা সমস্যা না। বাট দেখো যখন আমি লেট ডিক্লেয়ার করছি তখন হচ্ছে আমার একটা এরর আসছে। তো এটা হচ্ছে লেট আর ভারের মধ্যে পার্থক্য। আমি আরেকবার দেখাই। ধরো আমি নতুন করে ইয়ে করার জন্য পেজটা একটু রিলোড করি। ওকে, ধরো আমার এখানে var a ডিক্লেয়ার করলাম এবং এর ভিতর ধর একটা ভ্যালু অ্যাসাইন করলাম 46। ওকে, বা ভ্যালু অ্যাসাইন নাও করতে পারি। এরপর চাইলে আমি a কে আবার নতুন করে ডিফাইন করতে পারবো বা নতুন করে ডিক্লেয়ার করতে পারবো। সো var ইউজ করে যদি আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটাকে বারবার var ইউজ করে ডিক্লেয়ার করা যাবে, কোনো প্রবলেম হবে না। বাট এটা একটা পরে গিয়ে দেখা গেছে যখন প্রোগ্রাম বড় হয়ে যায় এটা একটা ইস্যু ক্রিয়েট করে। কি ইস্যু ক্রিয়েট করে? যে অনেক সময় দেখা যায় যে পুরনো একটা ডিক্লেয়ার করা ভ্যারিয়েবল ভুলবশত রিপ্লেস হয়ে যেতে পারে বা রিডিক্লেয়ার হয়ে যেতে পারে, যেটা হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই কারণে হচ্ছে লেট ইন্ট্রোডিউস করা হয়েছে। সো ধরো আমি লেট অফ হয়ে গেছে এটা। ধরো আমি লেট নিউ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, অথবা নিউ নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো না কারণ নিউ অলরেডি ওয়ার্ড হিসেবে ইউজ হয়। ধরো লেট এক্স হিসেবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স এর ভ্যালু দিলাম 10। এরপর যদি আমি আবার এক্স ডিক্লেয়ার করতে যাই তাহলে সে হচ্ছে এক্স এর এটা নিবে না। ধরো লেট এক্স ইকুয়াল টু ওকে ওকে, দেখো এখন যদি আমি আবার ডিক্লেয়ার করতে গেছি তখন হচ্ছে এক্স হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, এই মেসেজটা দেখাচ্ছে। ওকে, সো var ইউজ করলে তুমি মাল্টিপল টাইমস var ইউজ করে বারবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবা, বাট লেট ইউজ করলে যে জিনিসটা হবে তুমি একবার ডিক্লেয়ার করা ভ্যারিয়েবল আবার ডিক্লেয়ার করতে পারবা না। এরপর আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে কনস্ট। কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ সেটা তুমি চেঞ্জই করতে পারবে না, তুমি মানই চেঞ্জ করতে পারবে না। লেট ইউজ করে ডিক্লেয়ার করলে তুমি পরে গিয়ে মানটা চেঞ্জ করতে পারবা। যেমন আমি লেট ওয়াই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ওয়াই এর ভ্যালু দিলাম 10। তো আমি চাইলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ করতে পারবো, ওয়াই এর ভ্যালু 78 দিতে পারবো, সমস্যা নেই। মানটা আমি চেঞ্জ করতে পারবো বাট ওয়াইটাকে নতুন করে ডিক্লেয়ার করতে পারবো না। কিন্তু তুমি যদি কনস্ট দিয়ে ধরো জেড একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলা, এটার ভ্যালু সেট করলা 45। তুমি যদি জেড এর ভ্যালু আবার চেঞ্জ করতে যাও, ধরো জেড এর ভ্যালু তুমি 34 দিতে যাও, তাহলে একটা এরর দেখাবে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। অর্থাৎ এই ভ্যারিয়েবলটা জেডটা এখন কনস্ট্যান্ট হয়ে গেছে, তুমি এটার মানটা আর চেঞ্জ করতে পারবে না। পুরো প্রোগ্রাম যতক্ষণ চলবে মানটা 45ই থাকবে। তো তিনটার পার্থক্য হচ্ছে এটা। var ইউজ করলে নতুন করে আবার var দিয়ে ডিক্লেয়ার করা যাবে, যেটা এখন অ্যাভয়েড করা উচিত, যেটা এখন নরমালি কেউ নতুন মানে এখন কেউ ইউজ করে না। varটা সবসময় লেট আর কনস্ট ইউজ করা রিকমেন্ডেড। তো লেট কখন ইউজ করব? লেট ইউজ করব যদি আমি দেখি যে আমার ভ্যারিয়েবলের মানটা চেঞ্জ হওয়ার চান্স আছে প্রোগ্রামে বা চেঞ্জ হবে, তখন লেট ইউজ করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আর আমি যদি জানি যে হ্যাঁ এই একটা মান, এই মানটা কখনো চেঞ্জ হবে না, এই মানটা পুরো প্রোগ্রামে আমার সেম থাকবে, তাহলে আমি কনস্ট্যান্ট ইউজ করব। কনস্ট্যান্ট ইউজ করলে বা কনস্ট ইউজ করলে হচ্ছে আমার মানটা রিরাইট হওয়ার আর চান্স নাই বা ওভাররাইট হয়ে গিয়ে নতুন মান স্টোর হওয়ার কোনো চান্স নাই। ওকে, তো এবার আমরা অলরেডি দুইটা ডেটা টাইপ জেনেছি, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে আমার নাম্বার। বাট এখন যে ডেটা টাইপটা জানবো সেটা হচ্ছে আমার অ্যারে। সো অ্যারে হচ্ছে যে এমন একটা ডেটা টাইপ যেখানে আমি এই থার্ড ব্র্যাকেট ইউজ করে, অর্থাৎ এটাকে স্কোয়ার ব্র্যাকেটও বলে প্রোগ্রামিং এর ভাষায়, এই থার্ড ব্র্যাকেট ইউজ করে এখানে আমি মাল্টিপল ডেটা স্টোর করতে পারবো কমা সেপারেট করে। ওকে, ধরো আমি চাচ্ছি এটার ইউজটা আগে বলি। ধরো তোমাকে বলা হলো তোমার ক্লাসের 50 জনের রোল নাম্বারটা স্টোর করতে। তো তুমি যদি নর্মাল ভ্যারিয়েবল ইউজ করে করো, চলো এর মধ্যে রাখলা তুমি হচ্ছে 1504 066 বা 077, এরপর বি এর মধ্যে রাখলা তুমি রাখলা আরেকজনের রোল রাখলা, এভাবে করে 50 জনের বারবার 50টা ভেরিয়েবল তো ডিক্লেয়ার করা পসিবল না।
সো সেক্ষেত্রে অ্যারে আমাদেরকে হেল্প করে। অ্যারের মধ্যে আমরা মাল্টিপল ডেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি কমা সেপারেটেড ভ্যালু দিয়ে। সো কিভাবে? ধরো a ইজ ইকুয়াল টু স্কয়ার ব্র্যাকেট ইউজ করবো। স্কয়ার ব্র্যাকেট যখনই পাবো বুঝবো যে এটা একটা অ্যারে। সো অ্যারের মধ্যে আমি ধরো 1 রাখলাম, কমা 2 রাখলাম, কমা 3 রাখলাম। তাহলে এখানে এখন আমি একটা ভ্যারিয়েবলের ভিতরেই অ্যারের মাধ্যমে তিনটা ডেটা স্টোর করেছি। সো এমন কিছু না যে এখানের মধ্যে শুধুমাত্র ইয়েই রাখা যাবে, তোমার নাম্বার টাইপে রাখা যাবে। তুমি চাইলে নাম্বার আর স্ট্রিং মিক্স করেও রাখতে পারো। ওকে, অথবা IEEE রাখো, এরপর আবার নাম্বার রাখতে পারো, এরপর বুলিয়ানও রাখতে পারো। বুলিয়ান মানে হচ্ছে হয় ট্রু না হয় ফলস। এটা আরেকটা ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টের, যেটা দিয়ে হয় ট্রু বোঝায় না হয় ফলস বোঝায়। সো বুলিয়ান, ধরো আমি একটা বুলিয়ান ভ্যালু রাখলাম ট্রু, তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যারে যেখানে 6 জন মেম্বার আছে, 6 জন মেম্বার হচ্ছে এই মেম্বারের ভ্যালুগুলো হচ্ছে এটা। তো এভাবে তুমি অ্যারের মধ্যে অ্যারে নিয়ে কাজ করতে পারবে। ওকে, সো অ্যারের কিছু ফাংশন দেখাই, অ্যারের কিছু কাজ দেখাই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, এখন তুমি চাচ্ছ অ্যারের কোন একটা মেম্বারকে স্টোর করতে। সো এখন ওই মেম্বারটা যদি তুমি আহ, ইয়ে করতে চাও, অ্যারেতে যদি কোনো মেম্বার স্টোর করেছো, ওই মেম্বারটাকে যদি তুমি এক্সেস করতে চাও, অর্থাৎ ওই মেম্বারটার ভ্যালু যদি স্টোর করতে চাও, তখন হচ্ছে স্টোর না এক্সেস করতে চাও, তখন তুমি ইন্ডেক্স দিয়ে করতে পারবা। তো অ্যারে ইন্ডেক্সিং কি? অ্যারে ইন্ডেক্সিং মানে হচ্ছে আমরা যেরকম ঠিকানা থাকে ওভাবেই অ্যারেকে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের বা যেকোনো অ্যারে, যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যারের ইন্ডেক্সিংটা কিভাবে হয়? সবচেয়ে প্রথম যে মেম্বারটা আছে ওটাকে ধরা হয় জিরো। ইন্ডেক্স মানে হচ্ছে, যদি সোজা বাংলায় বলি, ঠিকানা, অর্থাৎ তাকে আমি কিভাবে এক্সেস করব। সো প্রথম যে মেম্বার সেটাকে এক্সেস করতে গেলে আমাকে জিরো দিয়ে এক্সেস করতে হবে। এরপর সিরিয়ালি জিরোর পরে ওয়ান, ওয়ানের পর টু। আমি যদি অ্যারেটাকে একটু এক্সপান্ড করি, তাহলে দেখবে যে দেখো জিরো, জিরো, ওয়ান এর ইন্ডেক্স হচ্ছে জিরো, তারপর সেকেন্ড মেম্বার টু এর ইন্ডেক্স হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, এভাবে করে করে ইন্ডেক্সিং গুলো হয়। সো আমি ধরো IEEE কে এক্সেস করতে চাচ্ছি, তাহলে এটার ইন্ডেক্সটা কি হবে? জিরো, ওয়ান, টু, থ্রি। সো আমি এ স্কোয়ার ব্র্যাকেট থ্রি দিলে তাহলে আমি IEEE এক্সেস করতে পারবো। আমি একদম লাস্টের বুলিয়ান এটাকে এক্সেস করতে চাচ্ছি, তাহলে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, তাহলে এ স্কোয়ার ব্র্যাকেট ফাইভ দিলে আমি লাস্টের যে মেম্বার আছে সেই মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারবো। এরপর একটা প্রপার্টি আছে অ্যারের, সেটা হচ্ছে লেংথ নামে একটা প্রপার্টি। অর্থাৎ আমি যদি অ্যারের মধ্যে কয়টা মেম্বার আছে সেই মেম্বারটা যদি জানতে চাই, তাহলে এ, অর্থাৎ অ্যারের নামটা দিব প্রথমে। যেহেতু আমার এখানে অ্যারের নাম হচ্ছে এ, সেই কারণে আমি এ ইউজ করেছি। তুমি যদি অন্য নামের অ্যারে ইউজ করো, তাহলে ওই অ্যারেটা ওই নামটা দিবে, তারপর ডট ইউজ করবে। এরপর লেংথ ইউজ করলে তুমি অ্যারেটা কতটুক, অ্যারেতে কয়টা মেম্বার আছে সেটা দেখতে পারবে। সো অ্যারের লেংথ হচ্ছে 6, কারণ এখানে 6 জন মেম্বার আছে। 1, 2, 3, 4, 5, 6, 6টা মেম্বার আছে, এই কারণে এখানে 6 দেখাচ্ছে। আচ্ছা, তুমি অ্যারেতে নতুন কাউকে ইনক্লুড করতে চাইলে তাহলে পুশ নামের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করতে পারো। সো অ্যারে পুশ ইউজ করলে, এরপর এখানের মধ্যে যদি তুমি কিছু দাও, ধরো WI দিলা, তাহলে এই যে অ্যারেটা আছে, এই অ্যারের মধ্যে নতুন একজন মেম্বার ইনক্লুড হয়ে যাবে, যেটা হচ্ছে পুশের ভিতর যেটা দিয়েছো সেটা ইনক্লুড হয়ে যাবে। তো আমি যদি এখন এন্টার প্রেস করি এবং এবার যদি আমি এই অ্যারেটা দেখি, তাহলে দেখো একদম লাস্ট মেম্বার হিসাবে ইনক্লুড হয়ে গেছে। তো মনে রাখবা, পুশ ফাংশন ইউজ করে যেটা ইনক্লুড করবা সেটা অ্যারের একদম শেষে যাবে। ওকে, আর এরপর অ্যারে ইটারেট করতে হয়। অ্যারে ইটারেট যখন আমরা ইয়ে করব, ফর লুপ করব, তখন অ্যারে ইটারেট কিভাবে করতে হয় সেটা দেখবো। আরেকটা ফাংশন দেখাতে চাই, সেটা হচ্ছে পপ নামে। তো এ ডট পপ, এই ফাংশনটি ইউজ করলে অ্যারে থেকে একটা মেম্বার সে সরিয়ে ফেলবে, অথবা তুমি চাইলে যে মেম্বারটা সরাতে যাচ্ছ সেই মেম্বারটা এখানের ভিতর উল্লেখ করে দিতে পারো। ধরো আমি ওয়ান সরাতে চাচ্ছি, তো আমি এন্টার প্রেস করলে আমার হচ্ছে লাস্ট থেকে যেই মেম্বার, মানে ফার্স্ট যে এটা পাচ্ছে সেই মেম্বারটা সরিয়ে গেছে। তো সরি, এখানে কিছু নেবে না, সরি। ওকে, তো এখন
পপ ইউজ করলে হচ্ছে একদম লাস্ট যে মেম্বারটা থাকবে অ্যারের সেই মেম্বারটা সরে যাবে। সো আমি আবার যদি পপ করি, প্রথম পপে হচ্ছে WI এটা সরে গেছে এবং দ্বিতীয় পপে হচ্ছে ট্রু যেটা আছে ওটা রিমুভ হয়ে গেছে অ্যারে থেকে। তো এখন যদি আমি এ কে আবার দেখি তাহলে হচ্ছে আমার জাস্ট আমার 1 2 3 4 5 5টা মেম্বার আছে। পপ ইউজ করলে শেষের থেকে একটা একটা করে মেম্বার সে সরাতে থাকে। এই ফাংশন গুলোর আরো মাল্টিপল ইউজ আছে। তোমরা W3 স্কুলে অ্যারের যে ফাংশন গুলো আছে, অ্যারে অবজেক্টের যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলো সম্পর্কে একটু দেখবা, তাহলে হচ্ছে অ্যারে নিয়ে আরো কিভাবে কাজ করা যায় সেই জিনিসগুলো দেখবো, সেই জিনিসগুলো জানতে পারবে। ওকে, আচ্ছা, এবার অ্যারের যে ফাংশনটা দেখবো সেটা হচ্ছে স্প্লিট নামে একটা ফাংশন। অর্থাৎ অ্যারের না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে স্ট্রিং এর একটা ফাংশন। সো ধরো আমার কাছে একটা স্ট্রিং আছে এক্স নামে, আমি একটু কনসোলটা ক্লিয়ার করি। সো আমার কাছে এক্স নামে একটা স্ট্রিং আছে যেখানের মধ্যে আমি বাংলাদেশ স্টোর করব। ওকে, বা বাংলাদেশ ইজ মাই কান্ট্রি স্টোর করব। সো এটা হচ্ছে আমার একটা স্ট্রিং। ফাইন। এবার আমি চাইলে যদি স্প্লিট ফাংশনটা ইউজ করি, ধরো এক্স ডট স্প্লিট ফাংশনটা ইউজ করি এবং এন্টার প্রেস করি, তাহলে এখন কিছুই হবে না, কারণ হচ্ছে সে হচ্ছে পুরাটাকে নিয়ে, কারণ আমি এখানের মধ্যে স্প্লিটের মধ্যে কিছু দিই নাই, সে এই পুরো স্ট্রিংটাকে নিয়ে একটা অ্যারেতে কনভার্ট করে ফেলেছে। ওকে, তো স্প্লিট ফাংশনের কাজ হচ্ছে সে স্ট্রিং নেবে এবং স্ট্রিংটাকে অ্যারেতে কনভার্ট করবে। বাট কিভাবে অ্যারেতে কনভার্ট করবে সেটা ডিপেন্ড করবে এখানের ভিতর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর প্যারামিটার হিসেবে আমি কি পাস করতেছি সেটার উপর। যেমন আমি যদি এখন ওয়াই এর ভিতর এক্স স্প্লিট ফাংশন পাস করি এবং এখানের ভিতর যদি আমি একটা এমটি স্ট্রিং দিই, ওকে, সো স্প্লিট ফাংশনের ভিতর আমি এমটি স্ট্রিং দিছি। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখো ওয়াই এর ভ্যালুতে কি স্টোর হচ্ছে। ওয়াই এর ভ্যালুতে সে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে একটা একটা করে ক্যারেক্টার হিসেবে স্টোর করে ফেলেছে। সো তুমি যদি চাও যে একটা সেন্টেন্সের প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা লেটারকে একটা অ্যারেতে স্টোর করবা, এই টোটাল ইয়েতে 24টা লেটার আছে, সে 24টা লেটার নিয়ে ইনক্লুডিং স্পেস গুলা, খালি স্পেস গুলাকেও সে কিন্তু কাউন্ট করবে। তো খালি স্পেস গুলা প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে সে একটা ওয়াই অ্যারেতে স্টোর করবে এবং ওয়াই অ্যারের ভিতর দেখো সিঙ্গেল ক্যারেক্টার গুলো সে সুন্দর করে স্টোর করেছে। তো এটার উপর ডিপেন্ড করে তুমি চাইলে, তুমি ধরো চাচ্ছ যে একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি একটা অ্যারেতে নিবা, তো সেম কাজ করতে পারবা। সো ধরো এক্স এর ভ্যালু হচ্ছে, আমার হচ্ছে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এটা, তো আমি ওয়াই ইজ ইকুয়াল টু চাচ্ছি এক্স স্প্লিট, আমি চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে একটা অ্যারে বানাতে। সো আমি এখানের মধ্যে একটা খালি স্পেস দিব। তো খালি স্পেস মানে হচ্ছে সে এটার উপর ডিপেন্ড করে স্প্লিট করবে। অর্থাৎ এই এই খালি স্পেস আছে, এই খালি স্পেসের বাম সাইডেরটাকে নিয়ে একটা পার্ট, ডান সাইডেরটাকে নিয়ে একটা পার্ট, তারপর এই খালি স্পেসের বাম সাইডেরটাকে নিয়ে একটা পার্ট, ডান সাইডেরটাকে নিয়ে একটা পার্ট, ওটার উপর ডিপেন্ড করে সে পুরো অ্যারেটাকে, পুরো স্ট্রিংটাকে স্প্লিট করবে। তো আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখো প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে বাংলাদেশ একটা পার্ট, ইজ এটাও একটা অ্যারের পার্ট, মাই এটাও একটা অ্যারের পার্ট, কান্ট্রি এটাও একটা অ্যারের পার্ট। আর যে প্রশ্ন করেছিলে যে জাভাস্ক্রিপ্টে লিস্ট বলা হয় নাকি অ্যারে বলা হয়, তাহলে এটা এটা এক্সপান্ড করলে তুমি দেখবে যে এখানের মধ্যে অ্যারে বলা হয়েছে। সো জাভাস্ক্রিপ্টের যে এভাবে ডাটা, এই ডাটা স্ট্রাকচারটাকে অ্যারে বলা হয়। আচ্ছা, এবার আরেকটা ফাংশন আছে, এটা একটু তোমরা দেখবে, সেটা হচ্ছে যে কনকেট নামে একটা ফাংশন আছে, সেটা দিয়ে হচ্ছে দুইটা অ্যারেকে জয়েন করা হয়। এটার ইউজটা তোমরা একটু দেখে নেবে, আমি আর ডিটেলস দেখাচ্ছি না। এরপর হচ্ছে নেক্সট যে ডেটা টাইপ জানবো সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে। আচ্ছা, এইটুকুতে অ্যারে। তো নেক্সট যে ডেটা টাইপ সম্পর্কে আমরা জানবো সেই ডেটা টাইপটা হচ্ছে অবজেক্ট। ওকে, সো অলরেডি আমরা স্ট্রিং সম্পর্কে জেনেছি আর নাম্বার সম্পর্কে জেনেছি, অ্যারে। সো নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সে জাভাস্ক্রিপ্টে কমেন্ট করার জন্য ডাবল স্ল্যাশ ইউজ করলে জাভাস্ক্রিপ্টে কমেন্ট করা যায়। ওকে, অর্থাৎ তুমি যদি চাচ্ছ তোমার কোডের কোনো পোর্শন তুমি এক্সিকিউট করবে না, সো কমেন্ট আউট করলে সেই পোর্শনগুলো এক্সিকিউট হয় না। সো ডাবল স্ল্যাশ ইউজ করে জাভাস্ক্রিপ্টে তুমি কমেন্ট করতে পারবা।
এবার আমরা যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে অবজেক্ট আসলে কি। সো অবজেক্ট হচ্ছে কি ভ্যালু পেয়ারের মতো। কেমনে দেখাই? ধরো আমার একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম লেট a ইজ ইকুয়াল টু, সো অবজেক্ট রাখার জন্য নরমালি হচ্ছে এই কার্লি ব্রেসেস ইউজ করতে হয়। সো অ্যারে রাখার জন্য হচ্ছে স্কয়ার ব্রেসেস, ওকে। আর অবজেক্ট রাখার জন্য হচ্ছে স্কয়ার ব্রেসেস মানে হচ্ছে যেগুলোকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, এটাকে স্কয়ার ব্রেসেস বলে। আর অবজেক্ট রাখার জন্য হচ্ছে কার্লি ব্রেসেস, ওকে। সো তুমি যদি জাস্ট এরকম একটা কার্লি ব্রেসেস দিয়ে দাও, আমি কনসোলে প্রিন্ট করি, কনসোল লগ এ, বারবার আমাকে এটা ওপেন করতে হবে, তো এটাকে আমি পাশাপাশি রাখি। ওকে, সো এখানের মধ্যে যদি এখন আমি রান করি তাহলে দেখো কনসোলের মধ্যে জাস্ট প্রিন্ট হচ্ছে আমার একটা এমটি অবজেক্ট। সো অ্যারের ক্ষেত্রেও সেম, তুমি যদি থার্ড ব্র্যাকেট বা স্কয়ার ব্রেসেস দাও তাহলে হচ্ছে একটা এমটি অ্যারে থাকবে। তার মানে হচ্ছে তুমি এমটি অ্যারে অ্যারে বা এমটি অবজেক্ট এভাবে ডিক্লেয়ার করতে পারবে এবং এরপর ওখানের ভিতর আইটেম ইনক্লুড করতে পারবে। সো এখন আমরা অবজেক্ট নিয়ে কাজ করছি, সো স্কয়ার ব্রেসেস ইউজ করতেছি, ওকে। এবার দেখো অবজেক্টের মধ্যে ডেটা কিভাবে রাখতে হয়। তো সাপোজ আমি চাচ্ছি যে অ্যারের মধ্যে রাখতে হচ্ছে ইন্ডেক্স দিয়ে, অবজেক্টের মধ্যে ডেটা রাখতে হয় কি আর ভ্যালু দিয়ে, অর্থাৎ একটা কি থাকবে এবং সেটার একটা ভ্যালু থাকবে। সো জিনিসটা হয় এরকম, কি এর নাম দিতে হয়, তারপর হচ্ছে কোলন দিয়ে ওই কি এর ভ্যালুটা দিতে হয়। সো ধরো আমি একজন স্টুডেন্টের ডেটা রাখবো, সো ধরো নেম ইজ ইকুয়াল টু, তার নাম দিলাম ধরো রহিম, ওকে। এটা স্ট্রিং হিসাবে রাখলাম। আর এখানেও কমা সেপারেটেড ভ্যালু, অর্থাৎ কমা দিয়ে সেপারেট করতে হয়, অ্যারেতেও যেরকম কমা দিয়ে সেপারেট করতে হয় এখানেও কমা দিয়ে সেপারেট করতে হয়। তাহলে এই নেমটা হচ্ছে আমার কি আর রহিম হচ্ছে ভ্যালু। তো এরপর ধরো এইজ, এইজ হচ্ছে আমার কি, ধরো এইজ দিলাম হচ্ছে 26 বা 27, তাহলে এই 27 হচ্ছে ভ্যালু। তো অবজেক্টের মধ্যে ডেটাগুলো থাকে হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে, নেম হচ্ছে কি আর রহিম হচ্ছে ভ্যালু, এগুলোকে প্রপার্টিও বলে। তো এই যে কি বলতেছি, কি এর যেটা সব অ্যারেতে সবচেয়ে, অ্যারে না অবজেক্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে পপুলার সেটাকে বলা হয় প্রপার্টি, ওকে। সো এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ওই প্রপার্টিটা ভ্যালু, এটা হচ্ছে প্রপার্টি, এটা প্রপার্টিটা ভ্যালু। প্রপার্টি গুলো কমা দিয়ে সেপারেট করতে হয়, তুমি পাশাপাশি লিখো বা উপর নিচে লিখো, ইট ডাজন্ট ম্যাটার, যেভাবে সুবিধা সেভাবে লিখতে পারবে। আর ভ্যালু গুলো তুমি চাইলে যে কোনো ভ্যালু রাখতে পারো, তুমি চাইলে রহিম রাখো, তুমি এরপর এখানে রহিম হচ্ছে একটা স্ট্রিং, এরপর এরপর হচ্ছে 27 হচ্ছে একটা নাম্বার, এরপর তুমি ধরো হোম টাউন রাখলা, হোম টাউন দিলে ঢাকা, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে দেখো এখানে প্রিন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কনসোলের মধ্যে, যেটার মধ্যে এইচ দেখা যাচ্ছে, হোম টাউন দেখা যাচ্ছে, নেম দেখা যাচ্ছে। তো এখানে প্রোটো মানে হচ্ছে এটা টাইপটা কি, এটা টাইপ হচ্ছে এটা একটা অবজেক্ট, ওকে। এখন অবজেক্টের যে প্রপার্টি গুলো আছে সেগুলোকে কেমনে অ্যাক্সেস করতে হবে। সো অবজেক্টের প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করার স্টাইলটাও সেম, অ্যারেতে হচ্ছে জাস্ট আমরা ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতাম, তো এখানের মধ্যে হচ্ছে ওই কি এর নামটা দিব, ধরো আমি এইজ অ্যাক্সেস করতে চাচ্ছি। সো খেয়াল করে দেখো কোটেশনের ভিতর আমি এ নামে একটা অবজেক্ট আছে, আচ্ছা আমি সুবিধার জন্য এ না দিয়ে ওবিজে দিই, ওবিজে, আর এখানেও ওবিজে। সো আমার ওবিজে নামে একটা অবজেক্ট আছে, তো ওই অবজেক্টের আমি এইজ প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো সিম্পলি কোটেশনের ভিতর আমি যদি এইজ লিখে দিই তাহলে হচ্ছে আমি সেই প্রপার্টিটা অ্যাক্সেস করতে পারবো। তাহলে দেখো এখানে শুধুমাত্র 27 প্রিন্ট হয়েছে, ওকে। আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে ডট ইউজ করে। সো অবজেক্ট ডট, তুমি যদি নেম দাও তাহলেও তুমি নেমটা অ্যাক্সেস করতে পারছো, তুমি যদি এইজ দাও তাহলে তুমি এইজটা অ্যাক্সেস করতে পারছো। সো যে কোনো একটা তুমি ডট ইউজ করতে পারো, অথবা স্কয়ার ব্রেসেস ইউজ করে সেখানের ভিতর তুমি হচ্ছে ধরো হোম টাউন আমি দিতে যাচ্ছি, তো হোম টাউন দিলে আমার এটাও কাজ করছে, আবার এটাও কাজ করছে।
সো এভাবে তুমি অবজেক্টের করে অবজেক্টের প্রপার্টি আর ভ্যালু এভাবে করে অবজেক্টের ভিতর ডেটা স্টোর করতে পারবে। সো এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে অবজেক্ট অ্যারে এগুলো প্রত্যেকটা একটার ভিতর একটা স্টোর করা যায়। অর্থাৎ তুমি চাইলে অবজেক্টের ভিতর অ্যারো রাখতে পারো, অ্যারের ভিতর অবজেক্ট রাখতে পারো, আবার অ্যারের ভিতর অ্যারে রাখতে পারো। এভাবে তুমি বিভিন্ন ভাবে স্টোর করতে পারো। আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো এখানের মধ্যে দেখাচ্ছি। ধরো লেট, এটা একটা অ্যারে যেখানের ভিতর আমি 10, 12, 8 রাখলাম। এরপর আমার ইচ্ছা হলো যে আমি আরেকটা অ্যারে এখানের ভিতর রাখবো। তো এখানের ভিতর আমি আরেকটা অ্যারে রাখবো যেখানের মধ্যে ধরো এ রাখলাম, বি রাখলাম। এরপর আমার ইচ্ছা হলো এরপর আমি আবার এখানের মধ্যে আবার একটা নাম্বার রাখলাম 45। এরপর আমি চাইলে এখানের ভিতর আবার আরেকটা অবজেক্ট রাখতে পারবো যেখানে হচ্ছে নেম ইজ ইকুয়াল টু সাপোজ রহিম, এরপর এজ ইকুয়াল টু সাপোজ 27, এবং এখানের মধ্যে আমি আবার চাইলে অ্যারে স্টোর করতে পারবো। ধরো ওর হচ্ছে হবি লিখে একটা অ্যারে স্টোর করলাম। ধরো হবি হচ্ছে গার্ডেনিং অথবা সিঙ্গিং দি, সুইমিং। ওকে, সো এই জিনিসটা খেয়াল করে দেখো আমি বিশাল একটা ডেটা স্টোর করেছি। তো এটাকে যদি একটু প্রপারলি দেখতে চাই আমি এখানের মধ্যে নিয়ে আসি আমার কোডের মধ্যে, এই অবজেক্টের মধ্যে বা এই অ্যারের মধ্যে। তাহলে দেখো এখানে আমি প্রথমে স্টোর করেছি হচ্ছে নাম্বার। ওকে, এই অ্যারের মেম্বার হিসাবে আমি আবার আরেকটা অ্যারে স্টোর করেছি। সেই অ্যারের মেম্বার হিসাবে আমি আবার আরেকটা নাম্বার স্টোর করেছি। আবার সেখানের ভিতর অ্যারের মেম্বার হিসাবে আমি আবার আরেকটা অবজেক্ট স্টোর করেছি। আবার ওই অবজেক্টের ভিতর আরেকটা অ্যারে স্টোর করেছি। এভাবে তুমি ইচ্ছা মতো নেস্টিং করে একটার ভিতর একটা রাখতে পারবে। তো এটার কোনো লিমিট নেই, যদিও হচ্ছে যে খুব বেশি করলে দেখা যাবে নিজেই কনফিউজড হয়ে যাবা। তো এটার কোনো লিমিট নাই, তুমি ইচ্ছা মতো নেস্টিং করে একটা অ্যারের ভিতর অবজেক্ট, অবজেক্টের ভিতরে অ্যারে এভাবে রাখতে পারো। কিন্তু মেইন সমস্যাটা কিভাবে বলি, মেইন সমস্যা হবে যখন হচ্ছে তুমি এক্সেস করতে যাবা। তো এখন এক্সেস করবা কিভাবে? যেমন আমি যদি 10 কে এক্সেস করতে চাই তাহলে আমি অ্যারে 0 ইন্ডেক্স দিলে হচ্ছে আমি 10 কে এক্সেস করতে পারতেছি, রাইট? আর আমি যদি 12 কে এক্সেস করতে চাই তাহলে অ্যারে 1 দিলে হচ্ছে আমি 12 কে এক্সেস করতে পারতেছি। আমি যদি এটাকে এক্সেস করতে চাই তাহলে এটা হচ্ছে কত নাম্বার মেম্বার? 0, 1, 2, 3, তাহলে 3 নাম্বার ইন্ডেক্স আছে। সো আমি এই অ্যারেটা অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, কারণ অ্যারেটা হচ্ছে আমার এই এ আর আর এর একটা মেম্বার। সো সুতরাং আমি 3 দিলে 3 নাম্বার ইন্ডেক্সে এই অ্যারেটা আছে, অ্যারের ভিতর অ্যারে আকারে আছে, সুতরাং সেটাকে অ্যাক্সেস করতে পারছি। কিন্তু এখন যদি আমি চাই যে আমি এ বি এর মধ্যে এই বি কে অ্যাক্সেস করব, তাহলে কিভাবে করব? অর্থাৎ আমার অ্যারের ভিতরের একটা অ্যারের মেম্বারকে অ্যাক্সেস করতে হচ্ছে। তাহলে এখন আমি প্রথমে হচ্ছে আমার টার্গেট হচ্ছে এ কে অ্যাক্সেস করা, অর্থাৎ এই অ্যারেটাকে অ্যাক্সেস করা। তো এই অ্যারেটাকে কিভাবে অ্যাক্সেস করতেছি? 3 দিয়ে অ্যাক্সেস করতেছি, রাইট? এবার যেহেতু এটাতে এন্টার প্রেস করলে আমি এই মেম্বারটা পাচ্ছি, তার মানে এই মেম্বারটা অলরেডি আমার এ আর আর বা অ্যারে 3 এর ভিতর আছে। বাট এখানের মধ্যে আমি দুই নাম্বার যে আছে তাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো যেহেতু অ্যারে, তো প্রথম জনের ইন্ডেক্স হচ্ছে 0, সেকেন্ড জনের ইন্ডেক্স কি? সেকেন্ড জনের ইন্ডেক্স হচ্ছে 1। তো আমি যদি এখানের মধ্যে আবার 1 দিই তাহলে আমি সরাসরি বি কে অ্যাক্সেস করতে পারছি। তো একটু খেয়াল করে দেখো, এ আর আর 3 দিলে হচ্ছে আমার এই অ্যারেটা অ্যাক্সেস হচ্ছে, কারণ এই অ্যারেটা হচ্ছে আমার এখানে পুরোটা একটা মেম্বার। ওকে, সেখানের ভিতর যদি আমি আবার অ্যাক্সেস করতে চাই তাহলে আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি, বি কে অ্যাক্সেস করতে পারছি, রাইট? এভাবে করে তুমি নেস্টিং করে করতে পারবে। এবার আসো আমি এই অবজেক্টটাকে অ্যাক্সেস করব, পুরো অবজেক্টটাকে অ্যাক্সেস করব। তো অবজেক্টটা কত নাম্বার মেম্বার? অবজেক্টটা হচ্ছে, এটা হচ্ছে 0 নাম্বার মেম্বার, 1, 2, 3, 4, 5 নাম্বার মেম্বার, অর্থাৎ 5 ইন্ডেক্সের মেম্বার হচ্ছে অবজেক্টটা। সো তুমি যদি এ আর আর 5 দাও তাহলে তুমি এই অবজেক্টটা অ্যাক্সেস করতে পারতেছো। এবার অবজেক্টের ভিতর তুমি চাচ্ছ এই অ্যারেটাকে অ্যাক্সেস করতে, কারণ অবজেক্টের ভিতরেই কিন্তু একটা অ্যারে আছে যেটা নাম হচ্ছে হবি। ওকে, মানে অবজেক্টের ভিতরে হবি নামে যে প্রপার্টিটা আছে ওই প্রপার্টিটার ভ্যালু হচ্ছে একটা অ্যারে যেটা মধ্যে তোমার সিঙ্গিং আর সুইমিং স্টোর করেছো। তো আমি এবার এটাকে কিভাবে অ্যাক্সেস করব? সো আমি অ্যারে টাইপ করলাম, 5 দিলাম। ওকে, এরপর আমি
হবি যদি দিই তাহলে এন্টার প্রেস করলে আমি হবি নামে অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারবো। আর আরেকটা ওয়ে আমরা জানি সেটা হচ্ছে ডট ইউজ করা, প্রপার্টি অ্যাক্সেস করা আরেকটা ওয়ে, সেটা হচ্ছে হবি নামে প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো ডট ইউজ করলে। তো আমি অ্যাক্সেস করতে পারতেছি হবিটা। এবার এখানের ভিতরে যদি আমি সিঙ্গিং কে অ্যাক্সেস করতে চাই অর্থাৎ জিরো ইন্ডেক্স কে অ্যাক্সেস করতে চাই, সেম কাজ, আমি জাস্ট হচ্ছে একটার পিছনে একটা এক্সট্রা বাড়াতে থাকবো। তো এখানের ভিতর যদি আমি জিরো কে কল করি তাহলে আমি সিঙ্গিং কে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, তো এখানে যত নেস্টিং থাকুক না কেন তুমি এভাবে একটা থেকে একটা নেস্টিং করে করে একটা থেকে একটা অ্যাক্সেস করে করে যে কোনো মেম্বার যে কোনো অ্যারেকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো এই জিনিসটার উপর একটা কুইজ আছে, তো তোমরা যদি এখানের ভিতর কোনো কনফিউশন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো কিছুর ভিতর কোনো কিছু স্টোর করলে কিভাবে অ্যাক্সেস করতে। এখন যেটা যেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, এই ব্যাপারগুলো হচ্ছে তোমার এই ধরনের উপর ডিপেন্ড করে দুইটা ডেটা টাইপে ডিফাইন করা যায়। সো জিনিসটাকে হচ্ছে আমরা একটু ক্লিয়ার করে নিই। একটা হচ্ছে প্রিমিটিভ টাইপস। আমি একবার রিলোড করি পেজটা যাতে আগের ভ্যালুগুলো, আচ্ছা পেজ রিলোড না করলে কি হয় যে আগের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো রয়ে যায়, পেজ রিলোড করলে ভ্যালুগুলো হচ্ছে রিমুভ হয়ে যায় আর কি, নতুন করে তুমি টাইপ করতে পারবা। আচ্ছা প্রিমিটিভ টাইপস জিনিসটা কি? নাম্বার, স্ট্রিং, তারপর হচ্ছে বুলিয়ান, এদেরকে বলা হয় হচ্ছে প্রিমিটিভ টাইপস। সো এই প্রিমিটিভ টাইপস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, অর্থাৎ এদের ভ্যালুগুলো শুধুমাত্র ডেটাবেজে স্টোর হয়। একটা এক্সাম্পল দিই, ধরো লেট a ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এরপর আমি বললাম লেট b ইজ ইকুয়াল টু 7, না, b ইজ ইকুয়াল টু a। তো এখন কি হবে যে a এর ভিতরে যে ভ্যালুটা আছে ওটা b তে স্টোর হয়ে যাবে। তো আমি যদি এন্টার প্রেস করি এবং b এর ভ্যালু চেক করতে চাই তাহলে b এর ভ্যালু আমাকে 7 দেখাচ্ছে। ওকে, এখন ধরো আমি a এর ভ্যালু আবার চেঞ্জ করলাম 10 করলাম। ওকে, b এর ভ্যালু কি আমার চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, সো b এর ভ্যালু চেঞ্জ হবে না, বি এর ভ্যালু যেটা আছে 7 সেটাই থেকে যাবে। সো এই ডেটা টাইপ, এই ধরনের ডেটা যেগুলো সেগুলোকে বলা হয় প্রিমিটিভ টাইপস। তো প্রিমিটিভ টাইপস এর সুবিধা হচ্ছে নাম্বার, সুবিধা না, প্রিমিটিভ টাইপস বলা হয় নাম্বার, স্ট্রিং, বুলিয়ান। সো নাম্বার টাইপের ডেটা যেগুলো আছে, স্ট্রিং টাইপের ডেটা যেগুলো আছে, বুলিয়ান টাইপের ডেটা যেগুলো আছে, সেগুলো সবগুলো প্রিমিটিভ টাইপস। সেগুলোতে ভ্যালু গুলো আলাদা আলাদা ভাবে স্টোর করা থাকে, একটার ভ্যালু চেঞ্জ হলে সেটা আরেকটাকে স্টোর ইফেক্ট করে না। এবার আমরা অ্যারের ক্ষেত্রে আসি। সো ধরো let x equal to 1 2 3। ওকে, এবার আমি বললাম y is equal to 1 1 2 3 না, y is equal to x বললাম। ওকে, তার মানে হচ্ছে y এর ভিতরও এই অ্যারেটা স্টোর হয়ে গেছে, রাইট? এখন আমি কি করলাম, x এর ভ্যালু চেঞ্জ করব। সো x equal to না, x পুশ করব x এর ভিতর একটা ভ্যালু। তো x এর ভিতর আমি ধরো 10 পুশ করলাম। ওকে, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? x এর ভ্যালু হয়ে গেল 1 2 3 10, কারণ আমি x এর ভিতর 10 পুশ করেছি। এবার বলো y এর ভ্যালু চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না? কারেক্ট আনসার দিয়েছো, y এর ভ্যালু চেঞ্জ হবে। এখন যদি আমি y এর ভ্যালু দেখি তাহলে দেখো y এর ভ্যালু হচ্ছে 1 2 3 10 দেখাচ্ছে। তো এই যে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কি হচ্ছে, কারণ যখন আমি এই লাইনে লিখেছি যে y is equal to x, তার মানে ওরা ডিফারেন্ট জায়গায় স্টোর করতেছে না, ওরা একটা ডেটা যে স্টোরেজকেই ইন্ডিকেট করছে। অর্থাৎ জাস্ট ওরা কি করছে, এক্স এর ভিতর এই 1 2 3 ডেটা স্টোরেজের অ্যাড্রেস আছে এবং ওয়াই এর ভিতরও 1 2 3 ডেটা স্টোরেজের অ্যাড্রেস আছে। সো অ্যারের ক্ষেত্রে এবং অবজেক্টের ক্ষেত্রে যখন তুমি এভাবে অ্যাসাইন করবে একটার ভিতর একটাকে, তখন অ্যাকচুয়ালি ওরা সেম ডেটাকে ইন্ডিকেট করবে। তার মানে হচ্ছে একটা ডেটা যদি তুমি চেঞ্জ করো, কোনোখানে যদি ম্যানিপুলেট করো, আরেকটাও অটোমেটিক্যালি ম্যানিপুলেট হয়ে যাবে। এই কারণে যখন আমি এক্স কে ম্যানিপুলেট করেছি ঠিক তখনই ওয়াইও অটোমেটিক্যালি ম্যানিপুলেট হয়ে গেছে। এই কারণে এদেরকে বলা হয় হচ্ছে রেফারেন্স টাইপ। সো প্রিমিটিভ টাইপ হচ্ছে ডিফারেন্ট ভ্যালু
রাখবে, অর্থাৎ একটার ভ্যালু আরেকটাকে ইফেক্ট করবে না, প্রত্যেকটা ভ্যালু আলাদা থাকবে, তুমি একটা ভ্যালু ম্যানিপুলেট করে আরেকটা ভ্যালু ম্যানিপুলেট হবে না। বাট রেফারেন্স টাইপে হচ্ছে একটা ভ্যালু ম্যানিপুলেট করলে আরেকটা ভ্যালু ম্যানিপুলেট হবে। তো রেফারেন্স টাইপের মধ্যে কে কে আছে, অ্যারে আছে আর অবজেক্ট আছে। তো এই দুইটা জিনিস যাতে মাথায় থাকে যে রেফারেন্স টাইপে অ্যারে আর অবজেক্ট দুইটাই হচ্ছে রেফারেন্স টাইপ। তুমি যদি এভাবে করে একটাকে একটা স্টোর করো, তাহলে একটাকে চেঞ্জ করলে একটাকে ম্যানিপুলেট করলে আরেকটা ম্যানিপুলেট হয়ে যাবে। আচ্ছা, এবার যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা কন্ট্রোল ফ্লো সম্পর্কে জানবো আর ফাংশন সম্পর্কে জানবো। আর জাভাস্ক্রিপ্ট কোড রান করার আরেকটা সাইট তোমাদেরকে বলি, সেটা হচ্ছে জেএসবিন নামে একটা সাইট আছে। আমি সাইটটা ওপেন করছি। তো সবসময় যদি জাস্ট তুমি প্র্যাকটিস করতে চাও, তাহলে বারবার এরকম index.html ওপেন করে main.js ওপেন করে প্র্যাকটিস করা অনেক সময় বিরক্ত লাগতে পারে, অথবা কনসোলে তো মাল্টিপল লাইন রান করা যায় না, কনসোলে তো এক লাইন করে রান করা যায়। প্র্যাকটিসের জন্য বলছি, প্র্যাকটিসের জন্য জেএসবিন নামে একটা সাইট আছে। তো তোমরা হচ্ছে সিম্পলি গুগলে সার্চ করতে পারো জেএসবিন লিখে, অথবা এখানের মধ্যে jsbin.com টাইপ করলে হবে ব্রাউজারে, jsbin.com। তো যদি jsbin.com ওপেন করে, তাহলে হচ্ছে একটা রেডিমেড ওরা একটা তোমাকে পেজে নিয়ে যাবে, যেখানের মধ্যে তুমি জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবে। সো ফার্স্ট অফ অল যে কাজটা করবে, আমরা যেহেতু শুধু জাভাস্ক্রিপ্ট কোড এখন রান করব, সুতরাং আমার HTML দরকার নেই। সো HTML এর উপর যেই সিলেক্টেড আছে, এখানে HTML উপর ক্লিক করলে HTML পোর্শনটা চলে যাবে, এবং আমাদের আউটপুটও দরকার নেই। সো আউটপুটও আমরা রিমুভ করে দিচ্ছি। তো আমাদের দরকার হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর কনসোল। সো জাভাস্ক্রিপ্ট আর কনসোলে সিলেক্ট করো। সো এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। এখানে সুবিধা হচ্ছে আমরা মাল্টিপল লাইন লিখতে পারবো, আর কনসোলের মধ্যে আমরা আউটপুট দেখতে পারবো। সো এটা প্র্যাকটিসের জন্য, যখন তোমরা প্র্যাকটিস করবে, জেএসবিন এ প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ইজিলি কাজ করতে পারবা। ওকে, সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেমপ্লেট লিটারেল নামের একটা অপশন দেখবো। টেমপ্লেট লিটারেলটা হচ্ছে যে তুমি কিভাবে কোডের সাথে, অর্থাৎ তোমার স্ট্রিং এর সাথে নাম্বার কিভাবে একসাথে লিখতে পারো। ধরো আমার কাছে লেট এই একটা ভ্যারিয়েবল আছে, যেটার ভ্যালু হচ্ছে IEEE। এরপর লেট বি নামে একটা ভ্যালু আছে, যেটার ভ্যালু হচ্ছে 2021। এবার তুমি চাচ্ছ দুইটা একই সাথে প্রিন্ট করতে। ওকে, সো এখন কনসোল, আমি আর একটু জুম ইন করি। ওকে, কনসোল লগ, এটা লিখতে গেলে তোমাকে এ প্লাস বি দিলে তোমার যদি এটা রান করো, রান করার জন্য হচ্ছে সিম্পলি এখানে রানে ক্লিক করবা, তাহলে এটা রান হবে। ঠিক আছে, দুইটা একসাথে রান হচ্ছে। অথবা ধরো এই IEEE ভ্যালুটাই তোমার দরকার, তুমি চাচ্ছ যে এই স্ট্রিংটার সাথে দিস ইজ এ ওয়ার্কশপ অফ, এবার চাচ্ছ যে এই যে এই স্ট্রিং আছে, এই স্ট্রিং এর সাথে এই এ ভ্যারিয়েবলটা প্রিন্ট করবে। ওকে, তো সেটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কমা ইউজ করে এ দেয়া যায়, বাট কমা ইউজ করে এ দিলে, আমি একটু ক্লিয়ার করে রান করি, তাহলে দুইটা দেখো নিচে নিচে প্রিন্ট হবে। ওকে, তো দিস ইজ এ ওয়ার্কশপ অফ, এটা উপরে প্রিন্ট হয়েছে, আর এর যে ভ্যালুটা আছে সেটা নিচে প্রিন্ট হয়েছে। তো এটা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে প্লাস সাইন ইউজ করা। তো প্লাস সাইন ইউজ করলে কি হবে, কনক্যাটিনেট হবে, এই যে ভ্যালু আছে এটার সাথে এই এ ভ্যালুটা অ্যাড হয়ে কনসোলে প্রিন্ট হবে। ওকে, দিস ইজ এ ওয়ার্কশপ অফ IEEE। এখন আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে টেমপ্লেট লিটারেল। টেমপ্লেট লিটারেল ইউজ করলে তুমি স্ট্রিং এর ভিতরই ভ্যারিয়েবল ইউজ করতে পারবা। যেমন এখানে ধরো আরেকটা ভ্যারিয়েবল আছে তোমার বি 2001, তুমি ভি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাইলে এখানে আবার একটা প্লাস ইউজ করতে হবে, যেটা হচ্ছে বি। তো রান করবা, রান করলে হচ্ছে দেখাচ্ছে, রাইট? বাট এটা তেমন একটা স্মার্টার ওয়ে না, আরো স্মার্টার ওয়ে আছে, সেটা হচ্ছে টেমপ্লেট লিটারেল। টেমপ্লেট লিটারেলের কাজ কি, ধরো আমি এগুলো কেটে দিব, আমি স্ট্রিং এর ভিতরই ভ্যারিয়েবল প্রিন্ট করব।
তো সেটার জন্য একটা কার্লি ব্রেসেস ইউজ করবা, আর কার্লি ব্রেসেসের সামনে একটা ডলার সাইন দিবা। তোমাদের ইয়েতে আছে, কিবোর্ডে আছে ডলার সাইন। তো যেই তুমি ডলার সাইন দিবা, এরকম কার্লি ব্রেসেস দিবা, তোমার কম্পাইলার বা তোমার ব্রাউজার বুঝে নিবে যেখানে ভিতরে একটা ভ্যারিয়েবল প্রিন্ট হবে। তো এবার রান করলে, সরি, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকটিক দিতে হবে। ওকে, এটা যাতে খেয়াল থাকে। তখন তুমি ডাবল কোটেশন ইউজ করলে হবে না। আমি আগে ডাবল কোটেশন ইউজ করেছিলাম বলে সে পুরোটাকেই এটাকে প্রিন্ট করে দিয়েছে। ওকে, তো তোমাকে যে কাজটা করতে হবে, ব্যাকটিক। তোমাদের কিবোর্ডের স্কেপ বাটনের নিচে দেখো একটা বাটন আছে, যেটা শিফট চেপে চাপলে, শিফট চেপে না, ডাইরেক্ট সেটা চাপলে হচ্ছে ব্যাকটিক দেখা যায়। এটাকে বলা হয় ব্যাকটিক। আমি এটা লিখে দিই। ওকে, সো কিবোর্ডের স্কেপ বাটন যেটা আছে একদম বাম সাইডের উপরের কোনায়, সেটার নিচের বাটনটা। সো দুই সাইডে ব্যাকটিক ইউজ করবা। তো ব্যাকটিক ইউজ করলে সে এটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে নেবে। এখন সেই স্ট্রিং এর ভিতরেই ভ্যারিয়েবল লিখতে পাচ্ছে। তুমি যদি দুইটা দেখতে চাও, সেম ডলার সাইন ইউজ করবা আর ভিতরে ভ্যারিয়েবলের নামটা দিবা। তাহলে রান করলে রান হচ্ছে। সো এটাকে বলা হয় টেমপ্লেট লিটারেল। এই যে ব্যাকটিক ইউজ করে যে আমরা এটা প্রিন্ট করছি, এটাকে টেমপ্লেট লিটারেল বলা হয়। আচ্ছা, আর অপারেটর যারা প্রোগ্রামিং করেছে, অপারেটর গুলো নর্মাল অপারেটরই কাজ করে। যে তোমার ধরো 3+4 অপারেটর যেভাবে নর্মাল কাজ করে সেভাবে কাজ করতে পারবা। 3-5, ওকে, তারপর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে। এই সবগুলো হচ্ছে নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে কাজ করে ওগুলো। যদি তোমরা একটু ঘাটাঘাটি করো, এক্সেপশন যেগুলো আছে সেগুলো তুমি দেখতে পারবা। অত বেশি এক্সেপশন নাই, জেনারেল জিনিসগুলো ফলো করেছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, তোমার কাছে ধরো একটা স্ট্রিং আছে, ধরো IEEE, এরপর তোমার কাছে একটা নাম্বার আছে। তো এই দুটো যদি তুমি অ্যাড করো, জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি পরে যে নাম্বার আছে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে এটার সাথে কনকেটিনেট করে ফেলবে। ওকে, এটা যাতে খেয়াল থাকে, যখন তুমি একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বার অ্যাড করতে যাবে, তখন সে অটোমেটিক্যালি নাম্বার যেটা আছে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করবে। এরপর ভাইস ভার্সা, তুমি যদি একটা নাম্বারের সাথে একটা স্ট্রিং অ্যাড করো, তাহলে একই কাজ করবে, সে নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করবে। আর নাম্বারের সাথে নাম্বার অ্যাড করলে তো অবশ্যই নাম্বারে কনভার্ট করবে। এবার ধরো 34 আছে, আর তুমি নাম্বারটাকে স্ট্রিং হিসাবে লিখলা, ধরো 44 হিসাবে লিখলা। এখানেও সে একই কাজ করবে, কারণ দিন শেষে যেটা তুমি 44 লিখছো, নাম্বার লিখছো, ঠিক আছে, বাট ডাবল কোটেশন দিছো মানে হচ্ছে এটা একটা স্ট্রিং। সো সে এটাকে স্ট্রিং হিসাবে কনসিডার করবে। এবার যেটা করবো সেটা হচ্ছে, ধরো 34 লিখলা, 4 লিখলা, এরপর IEEE লিখলা। সো আমি যদি এন্টার প্রেস করি, তাহলে প্রথমে দেখো, সবসময় খেয়াল রাখবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাম থেকে ডান দিকে রিড করে কোন একটা এক্সপ্রেশনকে। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলো বা যে কোনো এক্সপ্রেশন বলো, সে বাম দিক থেকে ডান দিকে রিড করবে। সো সে প্রথমে দেখলো একটা নাম্বার, এরপরে দেখলো একটা নাম্বার, তার মানে সে কি করে দিল, নাম্বার দুটো যোগ করে দিল, 38 বানাই দিল। তো তার কাছে এখন 38 আছে। এরপর সে যখন IEEE পেলো, এটা একটা স্ট্রিং পেলো, তো সে 38টাকে IEEE এর সাথে অ্যাড করে সেটাকে স্ট্রিং হিসাবে কনসিডার করে দুইটা অ্যাড করে দিল। ওকে, আবার এখানে কিছু উইয়ার্ড কাজ হয়, যেমন তুমি যদি এই 76 থেকে স্ট্রিং 3 বিয়োগ করো, তখন কিন্তু সে ম্যাথমেটিক্যালি কারেক্ট আনসার রান করে কারেক্ট আনসার দেখাবে। এখানে দেখাচ্ছে না, বাট তোমরা একটু ইয়েতে দেখাও, গুগল ক্রোমে রান করে দেখো, সে 73 দেখাবে। কারণ মাইনাস, স্ট্রিং থেকে স্ট্রিং তো মাইনাস করা যায় না, এই কারণে সে করছে কি, সে 67 কে হচ্ছে ইয়েতে নাম্বারে কনভার্ট করছে, 3 কেও নাম্বারে কনভার্ট করছে, সেটাকে নাম্বারে কনভার্ট করে 73 দেখাচ্ছে। আবার আরেকটা দেখাই, আচ্ছা এখন দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন 73 দেখাচ্ছে, কারণ হচ্ছে এটাকে সে নাম্বারে কনভার্ট করেছে, যোগ করছে না। বাট আমি যদি এখানে যোগ লিখতাম, তখন সেই স্ট্রিং অপারেশনই করতো। তো একটু পার্থক্যটা দেখবা, কারণ স্ট্রিং যোগ হয়, কনকেটিনেট হয়, এই কারণে সে যোগ করছে। বাট এই অপারেশন যেটা হয়েছে, এরকম অপারেশন মাইনাস দিয়ে করা পসিবল না, সে কারণে সে অটোমেটিক্যালি এই দুজনকে নাম্বারে কনভার্ট করে নিয়েছে। বাট এখন যদি তুমি একটা
নাম্বার থেকে একটা স্ট্রিং বিয়োগ করতে চাও, একটা প্রপার স্ট্রিং বিয়োগ করতে চাও, তাহলে হচ্ছে NaN দেখাচ্ছে। NaN মানে হচ্ছে নট এ নাম্বার। এটাও একটা ডেটা টাইপ বলতে পারো, যে নট এ নাম্বার। এটা দিয়ে ডেটা টাইপ তুমি চেক করতে পারবা। যখন কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন ফেইল হয়, অর্থাৎ যেখান থেকে নাম্বার আসার কোনো চান্স নাই, সেখানের মধ্যে নট এ নাম্বার রেজাল্টটা আসে। তুমি ধরো কোন একটা নাম্বারকে কোন একটা স্ট্রিং দিয়ে ভাগ করতে চাচ্ছ, তখনও নট এ নাম্বার চলে আসবে। তো এটা দিয়ে অনেক সময় ডেটা টাইপ চেক করতে হয়। কারণ বিশেষ করে ধরো তুমি একটা ক্যালকুলেটর অ্যাপ বানাচ্ছো, ইউজার উল্টাপাল্টা ইনপুট দিল, তো ওই অ্যাপটা তুমি চেক করবা যে ইউজারের ইনপুট বা ক্যালকুলেশন গুলো ভ্যালিডেট করবা হচ্ছে নট এ নাম্বার দিয়ে। আচ্ছা, এরপর আসলে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর মানে হচ্ছে ধরো তুমি একটার সাথে আরেকটা নাম্বার কম্পেয়ার করবা। ওকে, সো সেজন্য তোমার হচ্ছে কম্পারিজন অপারেটর অলরেডি ম্যাথে আমরা কিছু দেখি, ঠিক আছে, গ্রেটার দেন, লেস দেন, এইসব ভাবি যাবে, অনেকগুলো অপারেটর থাকে। তারপর এখন এখানে ধরো আমি চাচ্ছি 6 গ্রেটার দেন 7, এন্টার প্রেস করলে ফলস দেখাচ্ছে। তো কম্পারিজন অপারেটরের আউটপুট সবসময় ট্রু অথবা ফলস আছে, অর্থাৎ বুলিয়ানে সে আউটপুট দেয়। ওকে, অর্থাৎ সে হয় ট্রু বলবে, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা আমি লিখেছি সেটা সে ফলস নাকি ট্রু সেটা বলবে। যেহেতু এটা ফলস, সেটা ফলস দিয়েছে। আর যদি 5 লেস দেন 10 লিখি, এটা ট্রু, এই জন্য সে ট্রু দিবে। এরপর ইকুয়াল টু অপারেটরও আছে। ইকুয়াল টু একটা সিঙ্গেল ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কোনো কিছু ভ্যালু রাখা। আর ডাবল মানে হচ্ছে এটা কি, কম্পারিজন অপারেটর। তো এখন ট্রু দেখাচ্ছে। ইভেন তুমি যদি এটা দাও, এটাও ট্রু দেখাবে, কারণ সে এটাকে নাম্বারে কনভার্ট করে নিয়েছে। সো যখন তুমি দুইটা ইকুয়াল সাইন ইউজ করবা, তখন হচ্ছে সে ডেটা টাইপ চেক করবে না, সে জাস্ট ভ্যালুটা চেক করবে, যে 5 অ্যাজ এ নাম্বার ভ্যালু, 5 অ্যাজ এ নাম্বার ভ্যালু। সো সে দুইটাকে চেক করে দেখলো যে দুইটা সমান, এই জন্য সে ট্রু দিয়েছে। তুমি যদি ডেটা টাইপ সহ চেক করতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তিনটা ইকুয়াল সাইন ইউজ করতে হবে। সো 5 ইকুয়াল 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 5 দিলা, তাহলে এখন সে ফলস দেখাবে। তো দেখো দুইটা দুই রকম রেজাল্ট, এটা একটু পার্থক্যটা বুঝে নিবা। সো ডেটা টাইপ সহ চেক করতে চাইলে তিনটা ইকুয়াল সাইন ইউজ করবা। আর যদি তুমি ডেটা টাইপ চেক করতে না চাও, কারণ এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে নাম্বার, এই কারণে হচ্ছে ফলস দেখাচ্ছে। বাট তুমি যদি ডেটা টাইপ চেক করতে না চাও, তুমি যদি ভ্যালুটা চেক করতে চাও, তাহলে হচ্ছে দুইটা ইকুয়াল সাইন ইউজ করবা, এই কারণে সে ট্রু দেখাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তারপর নট ইকুয়াল আছে 5 নট ইকুয়াল 4, এটা ট্রু দেখাচ্ছে। আর এরপর হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর অবভিয়াসলি তোমরা আইসিটি তে দেখেছো, এন্ড, অর, নর, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর, এগুলো অলরেডি ব্যবহার জানো। অর ইউজ করতে হয় হচ্ছে এটা দিয়ে, এন্ড ইউজ করতে হয় দুইটা এন্ড সাইন দিয়ে। তো এইভাবে তোমরা লজিক্যাল অপারেটর ইউজ করতে পারবা। ওকে, সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইফ এলস। ইফ এলস এর কাজ হচ্ছে যারা সি করেছো, একদমই সি এর মতো। সো এটার ডিফারেন্স কিছু না, তাও আমি একবার দেখাই দিচ্ছি যে ইফ এলস জাভাস্ক্রিপ্টে ইফ এলস ফর এগুলো কিভাবে ইউজ করতে হয়। ওকে, সো ধরো আমার ইফ স্টেটমেন্ট ইউজ করার যেটা তোমার সিনট্যাক্স, সেটা হচ্ছে ইফ, এরপর এখানের ভিতর কন্ডিশন, এরপর এখানের মধ্যে হচ্ছে তোমার যে কোড ব্লক সেটা চলবে। সো ধরো লেট a is equal to 25, তাহলে ইফ a is greater than 10, তাহলে হচ্ছে কনসোল লগ I am inside if। সো রান করলে, সরি, কনসোল, তো রান করলে আই এম ইনসাইড ইফ দেখাচ্ছে, কারণ এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। সো ইফ এর হিসাব কি, যদি এখানের ভিতর কোনো কিছু ট্রু হয়, তাহলে আমার ভিতরে কন্ডিশন চলবে, আর না হলে চলবে না। এরপর এটা যদি আমি ফলস করি, তাহলে কিছুই প্রিন্ট হচ্ছে না, কারণ এখানের ভিতর কোডটা চলছে না। সো এটার জন্য আমরা এলস ইউজ করি নরমালি। সো কনসোল লগ আই এম ইনসাইড এলস। সো এখন
আই মিন সেট এলস চলছে, কারণ এই কন্ডিশনটা ফলস। সো ইফ যখন ফলস হয়, ইফ এর ভিতর কন্ডিশনটা, তখন নরমালি এলস এ আসে। তুমি যদি মাল্টিপল কন্ডিশন অ্যাড করতে চাও তাহলে সেটাও আছে, সেটা হচ্ছে এলস ইফ দিয়ে করতে হয়। তো এটা হচ্ছে ইফ এর পরে তুমি যদি আরো কন্ডিশন অ্যাড করতে চাও, এখানে যদি ম্যাচ করতে চাও তাহলে সেটা এখানে অ্যাড করে এলস ইফ এর মধ্যে কন্ডিশনটা ইনক্লুড করতে পারবে। সো নেস্টেডও আছে, তুমি চাইলে ইফ এর ভেতরে আবার ইফ কন্ডিশন ইউজ করতে পারবে। ওকে, এটাকে নেস্টেড বলে। তোমরা আইসিটি তে সবকিছু করে এসেছো, সি তে যেরকম করেছো হুবহু একই, সির মতো করে অ্যাপ্লাই করতে হয়, নাথিং ডিফারেন্ট। ওকে, তো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আমি লুপ দেখাবো, ফর লুপটা দেখাবো। ওয়াইল লুপটা তোমরা নিজেদের মতো করে নিতে পারবে, কারণ ওয়াইল লুপটা খুবই সোজা, ফর লুপ পারলে ওয়াইল লুপ এমনি পারবে। সো ফর লুপ কিভাবে রান করতে হয় সেটা দেখবো, সেটাও সি এর মতো। ধরো তোমার কাছে একটা অ্যারে আছে এ, লেট এ ইকুয়াল টু, ধরো এখানে দেশের নাম আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। ওকে, সো তুমি চাচ্ছ এখানে প্রত্যেকটা মেম্বারকে ইটারেট করতে। সো 0 1 2, তিনটা মেম্বার আছে, প্রথমটা ইন্ডেক্স 0, তারপরটা 1, তারপরটা 2। তো আমরা সি তে যেভাবে করে ফর লুপ ডিক্লেয়ার করতাম, প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন। সো ধরো লেট i ইজ ইকুয়াল টু 0, এরপর i লেস দেন 3, এরপর i প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর, এরপর কনসোল লগ এ i। তো এখন যদি আমি রান করি, প্রত্যেকটা দেশের নাম আমি দেখতে পাচ্ছি। বাট এখন ব্যাপারটা হচ্ছে, তুমি তো 3 এখানে এই অ্যারেটা দেখছো বলে জানো যে 3 এর এটার লেংথ হচ্ছে 3, এই কারণে তুমি 3 দিয়েছো। বাট তোমার এটাকে ডাইনামিক কিভাবে করবা? তো ডাইনামিক করার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে লেংথ অপারেটরটি, লেংথ প্রপার্টি টেস্ট করা হয়। সো এ এর লেংথ যদি তুমি দাও, তাহলে অটোমেটিক্যালি সে এখানে 3 ক্যালকুলেট করবে। তুমি যদি এখন রান করো, তাহলে এটা রান হচ্ছে। তুমি যদি এখানের মধ্যে ভ্যালু বাড়ায় দাও, অন্য একটা ভ্যালু দাও, ধরো শ্রীলঙ্কা দিলা, তাহলেও সেটার জন্য রান করবে। তো এইভাবে করে তুমি তোমার ফর লুপটাকে ডাইনামিক্যালি রান করতে পারো। নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফর লুপের দুইটা স্পেশাল ভার্সন আছে, যেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের জন্য চলে। ওকে, সো জাভাস্ক্রিপ্টের ফর ইন একটা, আর একটা হচ্ছে, আমি এখানে লিখে দিই, একটা হচ্ছে ফর ইন, আর একটা হচ্ছে ফর অফ। সো এই দুইটা সি তে নাই, যারা সি করছো তারা জানো এখানে ফর ইন ফর অফ বলতে কিছু নাই। ফর ইন ফর অফটা জাভাস্ক্রিপ্টের জন্য, পাইথনেও ফর লুপের একটা ভার্সন আছে, বাট আমরা জাভাস্ক্রিপ্টের ভার্সনটা দেখবো। সো আমি চাচ্ছি যে আমার এই যে এটা আছে, অ্যারেটা আছে, অ্যারেটাকে ইটারেট করতে। ওকে, সো আমি এটা কেটে দিই। ওকে, সো ফর, এরপর ব্র্যাকেট, বাদ বাকিগুলো সেম, কিন্তু ভিতরে লেখার সময় আমি একটু ডিফারেন্ট ভাবে লিখবো, সেটা হচ্ছে লেট আই ইন, তোমার ধরো লিখলাম এ। ওকে, সো ফর লেট আই ইন এ, আই হচ্ছে আমার ডিক্লেয়ার করা একটা ভেরিয়েবল, আই এর জায়গায় তুমি এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, জেড দিতে পারো, দ্যাটস আপ টু ইউ, এটা কোনো প্রবলেম না। সো ইটারেট করবো কাকে? এই এ নামের অ্যারেটাকে। তো এখন যদি আমি কনসোলে এক্স প্রিন্ট করি, তাহলে দেখি কনসোলে কি প্রিন্ট হয়। তাহলে দেখো 0 1 2 3 প্রিন্ট হচ্ছে। তার মানে হচ্ছে যখন আমি কোন একটা অ্যারের উপর আমি ফর ইন ব্যবহার করব, তখন হচ্ছে প্রত্যেকবার অ্যারের ইন্ডেক্সটা ইটারেট হবে। তো প্রথমবার যখন লুপটা চলেছে তখন এক্স এর ভিতর 0 স্টোর হয়েছে, দ্বিতীয়বার যখন লুপ চলেছে এক্স এর ভিতর 1 2 3 এভাবে করে স্টোর হয়েছে। ওকে, সো এরপর যদি আমি ফর অফ ইউজ করি, ইন ইউজ না করে, তাহলে দেখা যাক কি হয়। তাহলে এবার দেখো আমি ভ্যালুগুলো পাচ্ছি। সো যদি আমি অ্যারেতে
ফর ইন রান করি, তাহলে আমি প্রত্যেক ইটারেশনে হচ্ছে ইন্ডেক্স গুলো পাবো। আর যদি অ্যারেতে ফর অফ রান করি, তাহলে প্রত্যেক ইটারেশনে আমি ভ্যালু গুলো পাবো। ওকে, সো এবার ধরো এটা একটা অ্যারে না হয়ে একটা অবজেক্ট হলো। সো ধরো নেম ইজ ইকুয়াল টু কামাল, এরপর এইজ ইজ ইকুয়াল টু 15, এরপর প্রফেশন ইজ ইকুয়াল টু ধরো স্টুডেন্ট। তো আমি এটার উপর ফর ইন প্রথমে চালাই, তো অবজেক্টের উপর চালাচ্ছি। এর আগে চালাইছি অ্যারের উপর, এখন চালাবো অবজেক্টের উপর। সো যদি চালাই তাহলে আমি এই যে ইয়ে আছে আমার প্রপার্টির নামগুলো আছে, সেই প্রপার্টির নামগুলো পাবো। সো আমি যদি অবজেক্টের উপর ফর ইন লুপ চালাই, তাহলে হচ্ছে নেম অফ দ্য প্রপার্টি পাবো। ওকে, কিন্তু আমি যদি এখানে ফর অফ চালাই তাহলে দেখা যাক কি পাওয়া যায়। তাহলে একটা এরর পাবো, তার মানে অবজেক্টে ফর অফ লুপ কাজ করে না। ঠিক আছে, সো অবজেক্ট ফর অফ এরর। তো এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমি কিভাবে ফরিন লুপ ইউজ করে এই যে আমার যে ভ্যালু গুলো আছে, আমি যদি অবজেক্টে ফরিন লুপ ইউজ করি তাহলে হচ্ছে আমি জাস্ট প্রপার্টির নামগুলো পাচ্ছি, বাট আমার দরকার প্রপার্টির ভ্যালুগুলো। তাহলে প্রপার্টির ভ্যালুগুলো কেমনে পাবো? সেটা করতে পারবো আমি এ ডট এক্স, এটা ইউজ করলে। আচ্ছা, এটার আগে আমি এটা ইউজ করি, তাহলে এভাবে পাচ্ছি। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি এক্স কোটেশন ছাড়া ইউজ করেছি, এটা যাতে খেয়াল থাকে, কারণ এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল। তুমি যদি ভ্যারিয়েবল ইউজ করতে চাও, ভ্যারিয়েবলে কোটেশন ইউজ করলে তুমি এরর পাবা। ভ্যারিয়েবল কখনো কোটেশন সহ ইউজ করবা না। দেখো আনডিফাইন্ড পাচ্ছি। তো তখন আমরা নেম লেখা, যদি আমি সরাসরি নেম চাই তখন আমি কোটেশন ইউজ করবো, কারণ আমি প্রপার্টি নামটাই বলে দিচ্ছি। বাট আমি যেহেতু এক্স একটা ভ্যারিয়েবল, তো এখানের ভিতরে এই নেমটা স্টোর হচ্ছে, তো আমি এভাবে ইউজ করতে পারবো। আর ডটে অনেকে দিয়েছে ডট দিয়ে, তো এটা করলেও আনডিফাইন্ড পাবো। ওকে, কারণ হচ্ছে এক্স একটা ভ্যারিয়েবল, খেয়াল থাকে যেন। ডট কাজ করবে কখন? যখন আমি সরাসরি হচ্ছে প্রপার্টির নামটা দিব, যেমন এ নেমের জন্য ডট কাজ করবে। ওকে, তারপর এ কোটেশনের জন্য নাম ইউজ করলে কোটেশনটাও তখন কাজ করবে। বাট যখন আমি এভাবে এক্স দিয়ে অ্যাক্সেস করব, তখন অবশ্যই আমাকে শুধুমাত্র ভ্যারিয়েবলটা উল্লেখ করতে হবে। আমি তখন কোটেশন ইউজ করতে পারবো না, ডটও ইউজ করতে পারবো না। এটা যাতে খেয়াল থাকে। তো এটা যাতে মনে থাকে যে আমার যখন ভ্যারিয়েবলের ভিতর প্রপার্টির নামগুলো আমি রাখছি, তার মানে আমি কোটেশন ইউজ করবো না, ডটও ইউজ করবো না। আমি তখন শুধুমাত্র সরাসরি এই প্রসেসে হচ্ছে অ্যাপ্লাই করব। ওকে, সো নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো জাভাস্ক্রিপ্টে কিভাবে ফাংশন নিয়ে কাজ করতে হয় সেটা আমরা দেখবো। সো অলরেডি কয়েকটা ফাংশন নিয়ে আমরা কাজ করেছি, বিল্ট ইন কয়েকটা ফাংশন নিয়ে আমরা কাজ করেছি। তার মধ্যে একটা হচ্ছে অ্যালার্ট, তারপর কনসোলে যে লগ ফাংশন ছিল সেটা, তারপর রাইট ছিল সেটা, সেটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের ফাংশনে কাজ করেছি। এগুলোকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে এগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, অর্থাৎ তুমি নিজে থেকে ফাংশন বানাবা। ওকে, সো ফাংশন জাভাস্ক্রিপ্টে লেখার রুল হচ্ছে যে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, এটা দিয়ে সে বুঝবে যে আমি একটা ফাংশন লিখবো। এরপর আমি ফাংশনের নাম দিব, ধরো আমি হ্যালো নামে একটা ফাংশন লিখলাম। এরপর আমি একটা প্যারেনথেসিস দিব, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিব। তার মানে এখানের মধ্যে আমি ফাংশনটা ডিফাইন করব, অর্থাৎ যখন হ্যালো ফাংশনটা রান হবে তখন আমার কোন কোডটা চলবে এটা আমি এখানের ভিতরে ডিফাইন করব। সো ধরো আমি লিখলাম কনসোল লগ আই এম ইনসাইড হ্যালো।
ওকে, সো এখন যদি আমি রান করি আমার কোনো আউটপুট আসবে না, কারণ ফাংশন শুধু ডিক্লেয়ার করলেই হবে না, ফাংশনটাকে কলও করতে হবে, ইনভোক করতে হবে। ওকে, সো ফাংশন ডিক্লেয়ার করলে আমি কোনো আউটপুট পাবো না শুধু, বাট ফাংশনে কল করতে হবে। ফাংশন কল কিভাবে করতে হয়? ফাংশনের নাম লিখতে হবে এন্ড একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো এখন হচ্ছে হ্যালো ফাংশনটা কল হবে, অর্থাৎ হ্যালো ফাংশনের ভিতর যে কোডটা আছে সেই কোডটা এখন আমরা রান করতে পারবো। ওকে, তো তুমি চাইলে এমন এটা শুরুতেও কল করতে পারবা, আমাকে সেম আউটপুট দিবে, অর্থাৎ ফাংশন কলটা ফাংশনের যে কোনো জায়গায় মানে তোমার ফাইলে যে কোনো জায়গায় করা যায়। এমন না যে ফাংশন ডিক্লেয়ার করার পরেই করতে হবে, ফাংশন ডিক্লেয়ার করার আগেও ফাংশনটা কল করা যায়। ওকে, তো জাভাস্ক্রিপ্টের আরো দুইটা ওয়ে আছে ফাংশন ডিক্লেয়ার করার। তো তার আগে ফাংশনের প্যারামিটার আর রিটার্ন ভ্যালু সম্পর্কে অলরেডি একটু বলে নিই। তো ফাংশনের প্যারামিটার হচ্ছে, ধরো তুমি চাচ্ছ ফাংশনটা কল করার সময় ফাংশনের ভিতর কোনো একটা ভ্যালু পাস করবা। তো সাপোজ এখানের মধ্যে তুমি চাচ্ছ যে কারো নাম প্রিন্ট করবা। ওকে, সো নাম প্রিন্ট করার জন্য এক একজনের নাম তো এক এক রকম। সো ফাংশনটা কল করার সময় যার নাম পাস করা হবে তার নামটা প্রিন্ট হবে, এই ধরনের কিছু চাচ্ছ। সো সেক্ষেত্রে আমাকে নামগুলো অর্থাৎ ওই ভ্যালুটা রিসিভ করার জন্য এখানে একটা প্যারামিটার থাকতে হবে, এটাকে বলা হয় প্যারামিটার। তো যখন আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কিছু উল্লেখ করে দিব, তাহলে আমি এফ নেম উল্লেখ করে দিলাম, এফ নেম মাই ফার্স্ট নেম। তো তার মানে হচ্ছে এই ফাংশনটা যখন কল হবে সে এক্সপেক্ট করবে যে সে একটা ভ্যালু রিসিভ করবে, এবং এই এফ নেমটা আমরা চাইলে এখন কনসোলে প্রিন্ট করতে পারবো। সো এফ নেম। ওকে, বাট এখন যদি আমি ফাংশনটা কল করি তাহলে এফ নেমের জায়গায় আনডিফাইন্ড প্রিন্ট হবে, কারণ যখন আমি হ্যালো ফাংশনটা কল করেছি তখন এফ নেমের মধ্যে কিছু পাস করিনি, তার মানে আমাকে এখানে কিছু পাস করতে হবে। তো আমি এখানে কিছু পাস করলাম, আই ট্রিপল ই পাস করলাম। সো এখন যদি আমি কল করি তাহলে আমি আই ট্রিপল ই দেখতে পাচ্ছি। এরপর যতবার আমি পাস করব ডিফারেন্ট ডিফারেন্ট যা পাস করবো সেটা প্রিন্ট হবে। ধরো চুয়েট পাস করলাম, তাহলে এখানের ভিতর আমি একবার দেখতে পাবো আই ট্রিপল ই প্রথমে, এর পরের বার দেখতে পাবো চুয়েট। তো এইভাবে ফাংশনকে আমি ডাইনামিক করতে পারি, আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাস করতে পারি। এরপর ধরো তুমি মাল্টিপল প্যারামিটারও পাস করতে পারবা, এল নেম, এরপর কনসোল লগ, এফ নেম, এল নেম। তো এখন যখন আমি কল করব, আমি যদি রান করি, দেখো প্রথমে ভ্যালু দেখাচ্ছে, তারপর এটা আনডিফাইন্ড দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে। কারণ যখন এটা কল হয়েছে তখন আই ট্রিপল ই পাস হয়েছে এফ নেমে, বাট সেকেন্ড প্যারামিটারে কিছু পাস হয়নি, সে কারণে এটা এল নেম দেখাচ্ছে। তারপর এখানে হচ্ছে কল হয়েছে বাট সেকেন্ড প্যারামিটার কিছু পাস হয় না, এই জন্য এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। সেকেন্ড প্যারামিটার যদি তুমি কিছু পাস করো সিএসি, আর এখানেও যদি কিছু পাস করো সিএসসি, তাহলে যেটা পাস করেছো দুইটা ভ্যালুই দেখতে পাবা। এবং তুমি চাইলে তুমি ডিফল্ট ভ্যালুও সেট করে দিতে পারো, অর্থাৎ ধরো এখানের মধ্যে আমি সেট করে দিলাম, এখানের মধ্যে কিছু দিলাম, চিটাগাং সিটিজি দিলাম, আমি র্যান্ডম ভ্যালু দিচ্ছি মাথায় যা আসতেছে, ইগনোর ইট। আর এখানের মধ্যে দিলাম ধরো বিডি বাংলাদেশ। সো এবার আমি ফাংশনটা কল করার সময় প্রথমটা কল করার সময় কিছু পাস করব না, দ্বিতীয়টা কল করার সময় এই দুইটা পাস করব। তো আমি যদি এখন রান করি তাহলে প্রথমটাতে যেহেতু কিছু পাস হয় নাই, সে ডিফল্ট ভ্যালু হিসাবে এই দুইটাকে নিয়ে নিয়েছে এবং এই দুইটা প্রিন্ট করেছে, এবং দ্বিতীয়টাতে যেহেতু পাস হয়েছে সুতরাং সে দ্বিতীয় যেটা পাস হয়েছে সেটা প্রিন্ট করেছে, এবং দ্বিতীয়টাতে যদি আমি একটা পাস না করি তাহলে সে ডিফল্টটা সেট করবে। অর্থাৎ প্যারামিটারে ভ্যালু যদি পাস করা হয় ফাংশন কল করার সময়, যদি ডিফল্ট সেট করে দাও সে ডিফল্টটাকে ওভাররাইড করবে, আর যদি ডিফল্ট সেট করে না দাও, এইভাবে ডিফল্ট সেট করে না দাও, তাহলে হচ্ছে আনডিফাইন্ড দেখাবে। আর যদি তুমি পাস করার সময় কিছুই পাস না করো, ডিফল্ট সেট করা থাকে, তাহলে হচ্ছে ডিফল্ট ভ্যালুটা ইউজ করবে। ডিফল্ট ভ্যালু মানে এটা যে কিছু না আসলে যেটা অলরেডি ওদের মধ্যে সেট করা আছে সেটা ইউজ করো, আর যদি কিছু আসে তাহলে হচ্ছে যে যেটা আসছে সেটা দিয়ে ওভাররাইড করে দাও। আর সিরিয়ালি হবে যে প্রথম যেটা পাস করবে সেটা প্রথমটাতে যাবে, দ্বিতীয় যেটা পাস করবে সেটা দ্বিতীয়টাতে যাবে। ওকে, আচ্ছা, এবার আমি ফাংশন ডিক্লেয়ার করার আরেকটা টেকনিক বলবো, সেটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন এবং অ্যারো ফাংশন। দুইটা টেকনিক অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে করা যায়। সেটা হচ্ছে, আমি এটা কেটে দিই, এই টেকনিকটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন। সো এটা ইউজ করে ধরো আমার একটা ফাংশন আমি লিখি, ফাংশন হ্যালো কনসোল লগ হ্যালো।
হচ্ছে। তো এটাকে আমি ফাংশন এক্সপ্রেশন হিসেবে কিভাবে লিখবো? তো ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি সেভাবে লেট, এরপর ফাংশনের নাম, ধর আমি নতুন ফাংশনের নাম দেব hello 2। ওকে, তো এরপর আমার হচ্ছে আমি চাইলে আমার ভ্যারিয়েবলের নাম যেভাবে দিয়ে দিয়েছি বা ফাংশনের নাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার একটা ইকুয়াল টু সাইন ইউজ করতে হবে। এরপর যদি প্যারামিটার পাস করতে হয় তাহলে হচ্ছে যে প্যারামিটার এখানে ভিতর দিব, আর যদি কোনো প্যারামিটার পাস না করি তাহলে হচ্ছে জাস্ট একটা এমটি প্যারেনথেসিস দিব। এরপর আমার হচ্ছে ফাংশনটা লিখতে হবে, অর্থাৎ আচ্ছা আরেকভাবে লিখি। ওকে, এরপর হচ্ছে ফাংশন লিখতে হবে, সরি। তাহলে পার্থক্যটা দেখো, এখানে যেটা করতেছে আমি ফাংশন কিওয়ার্ডটা আগে লিখেছি, এরপর ফাংশনের নাম লিখেছি, এরপর হচ্ছে ফাংশনটা ডিফাইন করেছি নরমালি যেভাবে করা হয় ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাট ফাংশন এক্সপ্রেশন ইউজ করলে যেটা করব, আমি ফাংশনের নামটা আগে বলে দিব, এরপর ইকুয়াল সাইন দিব, এরপর ফাংশন দিব, এরপরটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর ফাংশনের ডেফিনেশনটা এখানে দিব। তো এখন কনসোল লগ আই এম হ্যালো টু। তো এবার যদি আমি হ্যালো টু ফাংশনটা কল করি তাহলে আমি ফাংশনের মতো এটা কাজ করবে। আই এম হ্যালো টু কাজ করছে, কিন্তু আমি যদি হ্যালো টুটাকে আগে কল করি তাহলে এরর দেখাচ্ছে। তো খেয়াল করবা যে যদি আমি এভাবে ফাংশন ডিক্লেয়ার করি তাহলে হচ্ছে আমি যে কোনো খান থেকে ফাংশনটা আগে পরে যে কোনো খান থেকে কল করতে পারবো। কিন্তু আমি যদি এইভাবে ফাংশনটা ডিক্লেয়ার করি ফাংশন এক্সপ্রেশন দিয়ে ভ্যারিয়েবলের মতো, দেখো এটা একদমই ভ্যারিয়েবল মতো, ভ্যারিয়েবল যেভাবে কল করে লেট, এরপর হচ্ছে যে আমি ভ্যারিয়েবলের নাম দিলাম বা ফাংশনের নাম দিলাম, এরপর অ্যাসাইন করব কি একটা ফাংশন অ্যাসাইন করব যেটার মধ্যে এই কোডগুলো থাকবে। তো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে এখন আমার ভ্যারিয়েবল দেখাচ্ছে, অর্থাৎ আমার আউটপুট দেখাচ্ছে, অর্থাৎ আমার ডিক্লেয়ার করার পরে হচ্ছে এটা কল করতে হবে। ওকে, আর এভাবে ডিক্লেয়ার করার আগে পরে যে কোনোখানে কল করতে পারবো। বাট এখন যেটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে বেশি এখন ইউজ হয়, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। ওকে, তো এটা হচ্ছে অ্যারো ফাংশন। তোমরা যদি রিঅ্যাক্ট শিখো, তোমরা যদি নোট জেএস শিখো বা যে কোনো জাভাস্ক্রিপ্টের নতুন কিছু শিখতে গেলে অ্যারো ফাংশনের অনেক বেশি ব্যবহার তোমরা দেখবা। সুতরাং অ্যারো ফাংশনটার যে কনসেপ্ট সেটা একটু ক্লিয়ার রাখবা। তো এটা হচ্ছে ES6 এ ইন্ট্রোডিউস করা হয়েছিল। ES6 হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা ভার্সন। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ভার্সন আছে, ES5, ES6, ES7 এভাবে করে বিভিন্ন ভার্সন আছে। সো এটা হচ্ছে ES6 এ হচ্ছে এই অ্যারো ফাংশন ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এটাও অনেকটা তোমার ফাংশন এক্সপ্রেশনের মতোই, এখানেও যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেভাবে লেট কল করতে হয়, অথবা কনস্ট্যান্টও কল করতে পারো, সমস্যা নেই, তুমি কনস্ট্যান্ট দিয়েও করতে পারবা। তো আমি লেট দিয়ে করি, প্রথমটা যেহেতু লেট দিয়ে করেছি। এরপর হচ্ছে ফাংশনের নাম hello 3, একটা নতুন ফাংশন। এরপর আমি এই ফাংশন কিওয়ার্ডটা লিখবো না, এরপর আমি যেটা করব আমি একটা প্যারেনথেসিস দিব, এরপর হচ্ছে একটা অ্যারো ইউজ করব। এই অ্যারোটার কারণেই এটাকে বলা হয় অ্যারো ফাংশন। ওকে, এরপর আমি ফাংশনের ডেফিনেশনটা লিখবো। তো দেখো এখানে যে আমার এটা লেখা অনেক কম। ওকে, সো হ্যালো, এরপর হচ্ছে এটা প্যারেনথেসিস ইউজ করলাম, এরপর হচ্ছে এটা লিখলাম, এরপর হচ্ছে কনসোল লগ আই এম হ্যালো 3। তো যদি আমি এখন এটা কল করি তাহলে আমি আউটপুট দেখতে পাবো। এবং এটার ক্ষেত্রেও সেম, এটাকে ডিক্লেয়ার করার পরে হচ্ছে কল করতে হয়, ডিক্লেয়ার করার আগে তুমি কল করতে পারবে না। শুধুমাত্র যেটা পুরনো নিয়ম সেই নিয়মেই ডিক্লেয়ার করার আগে ফাংশন কল করা যায়। বাট এভাবে এই দুইভাবে ফাংশন ডিক্লেয়ার করলে এর আগে ডিক্লেয়ার করলে এর আগে কল করা যায় না, ডিক্লেয়ার করার পরে কল করতে। আচ্ছা, এবার অ্যারো ফাংশনে যদি প্যারামিটার পাস করতে হয়, আমি উপরে এগুলো কেটে দিচ্ছি। অ্যারো ফাংশন যদি প্যারামিটার পাস করতে হয়, ধরো এখানে একটা প্যারামিটার পাস করবো এফ নেম, তাহলে নরমালি যেভাবে এই ব্র্যাকেটের ভিতর লিখতে হয় সেভাবে লিখতে পারবা, এফ নেম এল নেম। প্যারামিটারের ভ্যালু তুমি ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারবা, নরমাল যেভাবে ফাংশনে কাজ করে সেভাবে এখানে প্যারামিটার পাস করতে হয়, এবং কল করার সময়ও কল করতে পারবা। তো এখানে আমি এফ নেম প্রিন্ট করবো, এল নেম প্রিন্ট করবো, ধরো এখানে IEEE যখন কল করবো IEEE পাস করবো, এরপর চুয়েট পাস করবো। সো এটা সিম্পলি যেভাবে কাজ করে, নরমালি যেভাবে কাজ করে সেভাবেই কাজ করবে। এখন অ্যারো ফাংশনে কিছু আরো কিছু বেনিফিট আছে, সেটা হচ্ছে রিটার্ন করার সময়।
তোমরা যারা সি করেছো তারা জানো ফাংশন থেকে আমরা চাইলে কোনো কিছু রিটার্ন করতে পারি। যেমন আমি চাচ্ছি যে এখানের মধ্যে একটা এ, এটা বি, তো আমি চাচ্ছি এ আর বি এর যোগফলটা রিটার্ন করবো। রিটার্ন মানে হচ্ছে ফাংশন যদি কোনো একটা কিছু আমাদেরকে ফেরত পাঠায়, সো রিটার্ন কিওয়ার্ড দিয়ে রিটার্ন করতে হয়। সো এ প্লাস বি, অর্থাৎ সে এ বি নিবে, এ বি এর ভ্যালু নিবে এবং এ প্লাস বি রিটার্ন করবে। তো আমি ডিফল্ট ভ্যালু 0 সেট করে দিই, যাতে কেউ যদি কিছু মিস করে তাহলে হচ্ছে যে 0 দিয়ে সে কাজ করবে। তো এখন যদি আমি হ্যালো ফাংশনটা কল করি এবং হ্যালো ফাংশনের ভিতরে ধরো 5 পাস করলাম, 8 পাস করলাম, তো এখন যদি রান করি তাহলে কিছুই প্রিন্ট হচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে কনসোলে প্রিন্ট করার জন্য কিছু বলিনি। আমি তাকে বলেছি ভ্যালুটা এই দুইজনের যোগফলটা রিটার্ন করতে, তো সে রিটার্ন করছে। রিটার্ন করে আমি এটা রিটার্ন করে ওই ভ্যালুটা নিয়ে আমি কি করব সেটা বলিনি। তো সেটার জন্য আমি চাইলে এই ভ্যালুটা কোন একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। তো সাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। তো হ্যালো 3 5 8 যখন কল করব, এদের যোগফলটা ফেরত এসে সামের ভিতরে স্টোর হবে। এরপর আমি কনসোল লগে সাম প্রিন্ট করতে পারবো, অর্থাৎ সামের ভিতরে যোগফলটা আমার স্টোর হয়ে গেছে। তো ক্লিয়ার, রান করলে আমার আমি যোগফলটা দেখতে পাচ্ছি। তো রিটার্ন ভ্যালু মানে হচ্ছে আমি যদি কোনো ফাংশনে কোনো কিছু ফেরত পেতে চাই, কোনো একটা রেজাল্ট, কোনো একটা ভ্যারিয়েবল বা যে কোনো কিছু আমি রিটার্ন করতে পারবো। সেটা অবজেক্ট হতে পারে, অ্যারে হতে পারে, স্ট্রিং হতে পারে, যে কোনো কিছু আমি ফাংশন থেকে রিটার্ন করতে পারি। এবং প্যারামিটার হিসেবে আমি যে কোনো ডেটা পাঠাতে পারি, অবজেক্ট, অ্যারে, স্ট্রিং, ইট ডাজন্ট ম্যাটার। এবার অ্যারো ফাংশনের একটা সুবিধা হচ্ছে, আমি যদি অ্যারো ফাংশন থেকে শুধুমাত্র কিছু রিটার্ন করি, অন্য কোনো লাইন না থাকে, অর্থাৎ কোনো ফাংশন তো মাল্টিপল লাইন থাকে, এখানে কিছু লাইন থাকতে পারে, এখানে কিছু লাইন থাকতে পারে, ঠিক আছে, আমার এখানে কিছু লাইন থাকতে পারে। সো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে নরমালি এভাবে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে, ব্লক ইউজ করে। বাট আমার যদি একটা লাইনই থাকে আমার ফাংশনের ভিতর, সেটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করা, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে পারবো। এবং আরো সুবিধা হচ্ছে আমি রিটার্ন যে স্টেটমেন্ট আছে, রিটার্ন যে কিওয়ার্ডটা আছে সেটাও ইউজ না করে পারবো। তো খুবই সিম্পল। তো এটা এই সেম কাজটা যদি আমি নর্মাল ফাংশনে করতে যাই, তাহলে ফাংশন হ্যালো, এরপর হচ্ছে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, এরপর হচ্ছে আমার রিটার্ন করব এ প্লাস বি। তাহলে এই যে পুরা কাজ, এই কাজটা আমার শুধুমাত্র এই এক লাইনের মধ্যেই হয়ে যাচ্ছে। তো খেয়াল রাখবা, রিটার্ন স্টেটমেন্ট কখন ইউজ না করে পারবো, যদি আমার পুরা কোডে, পুরা ফাংশনে, অর্থাৎ ফাংশনের ব্লকের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর অন্য কোনো কিছু না থাকে। জাস্ট রিটার্ন করা, ওটার কাজ হচ্ছে শুধুমাত্র একটা ভ্যালু ক্যালকুলেট করে সে রিটার্ন করবে। তখন আমি এভাবে অ্যারো ইউজ করে কোনো ধরনের ব্র্যাকেট ইউজ করা ছাড়া সরাসরি আমি ভ্যালুটা রিটার্ন করব। তখন হচ্ছে এ বি এর যোগফলটা রিটার্ন হয়ে আমার এই সামের মধ্যে সেভ হবে। তো আমি ক্লিয়ার করে রান করি, তাহলে আমি সেম আউটপুট দেখতে পারবো। তো এটা হচ্ছে অ্যারো ফাংশনের সুবিধা। অ্যারো ফাংশনের কারণে সিনট্যাক্সটা আরো অনেক সোজা হয়ে গেছে। ওকে, এবার যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপ। সো যেটা হচ্ছে গ্লোবালি ডিক্লেয়ার করা হয়, a is equal to ধরো 13 ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে কোনো কোড ব্লকের ভিতরে আমি ডিক্লেয়ার করে নিই, তাহলে এটা হচ্ছে গ্লোবাল স্কোপে আছে। অর্থাৎ এই a কে, এই এর ভ্যালুটাকে যে কেউ এই পুরা ফাইলের বা পুরা কোডে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আর আমি যদি কোনো ফাংশনের ভিতর কাউকে ডিক্লেয়ার করি, ধরো লেট, এখানের মধ্যে ফাংশন লিখলাম, ফাংশনের নাম দিলাম ধরো হ্যালো, এন্ড এখানের ভিতর আমি বললাম যে লেট b is equal to 15 বা 16, তখন এই যে বিটা আছে, এই বিটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরেই অ্যাক্সেসিবল। এটা এই কারণে এটাকে বলা হয় এখানে লোকাল। তো গ্লোবাল মানে হচ্ছে যেটা তুমি সবার বাইরে ডিক্লেয়ার করবে, এটা ফাংশনের যে কোনো খান থেকে, ফাংশন না, তোমার কোডের যে কোনো খান থেকে অ্যাক্সেসিবল। আর তোমার এই স্কোপটাকে বলা হয় লোকাল, কারণ হচ্ছে এটা তুমি ফাংশনের ভিতর ডিক্লেয়ার করেছো। সেম কাজটা ফর লুপের ক্ষেত্রে হবে, ইফ এলস এর ক্ষেত্রে হবে, যে তুমি যদি ওখানের ভিতর কোনো কিছু ডিক্লেয়ার করে থাকো, তাহলে ওইটা শুধুমাত্র ওইখানে ওই ব্লকের ভিতর অথবা ওই সেকেন্ড ব্র্যাকেটের এরিয়াটার ভিতরে অ্যাক্সেসিবল, এর বাইরে অ্যাক্সেসিবল না যদি কোনো ডিক্লেয়ার করে থাকো। আর তুমি যদি ডিক্লেয়ার না করো, বাইরে ডিক্লেয়ার করো এখানে, তাহলে এটা কোডের যে কোনো খান থেকে অ্যাক্সেসিবল। আচ্ছা, নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যেটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা আছে সেটা।
জাভাস্ক্রিপ্টের ওওপি। সো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রয়োজনটা কি সেটা আগে বলি। ধরো আমার কাছে একটা অবজেক্ট আছে, ধরো স্টুডেন্টের একটা অবজেক্ট আছে। সো লেট স্টুডেন্ট 1 যার নাম হচ্ছে, যার ফার্স্ট নেম হচ্ছে রহিম, লাস্ট নেম হচ্ছে আহমেদ, অ্যান্ড প্রপার্টি হিসাবে আমরা চাইলে ফাংশনও ডিক্লেয়ার করতে পারি। ওকে, সো আমি এখানের মধ্যে একটা এফ নেম বা ফুল নেম নামে একটা ফাংশন ডিক্লেয়ার করব, যেটাকে অবজেক্টের মেথড বলে। সো অবজেক্টের মেথড হিসাবে মেথড ডিক্লেয়ার করার নেম হচ্ছে ফাংশন। এরপর এখানের মধ্যে আমি ফাংশনটা লিখতে পারবো, এখানে কোনো ফাংশনের নাম দেওয়ার দরকার নেই, কারণ এই ফুল নেমটাই হচ্ছে এই মেথডের নাম হয়ে যাবে। ওকে, তো ফাংশন এখানের মধ্যে আমি লিখবো, ফাইন। এরপর আমি ফুল নেমটা প্রিন্ট করব, কনসোল লগ এফ নেম এল নেম। এখন আমি যদি কল করি তাহলে কনসোল লগে, অথবা আমি যদি চাচ্ছি যে এই মেথডটা কল করতে, তাহলে আমি stn1 দিয়ে ফুল নেম মেথডটা কল করতে পারবো। বাট মেথড কল করার জন্য অবভিয়াসলি আমাকে কি করতে হবে, একটা প্যারেন্থেসিস ইউজ করতে হবে, নাহলে ফাংশনটা কল হবে না। তো আমি এখন রান করলে if name is not defined, one second, আচ্ছা সরি, এখানে একটা দিস অপারেটর ইউজ করতে হবে। ওকে, সো এই দিস অপারেটরটার কাজ কি এটা একটু পরে বলছি। আচ্ছা, সো এখন যে কাজটা করছে সেটা হচ্ছে আমি এই স্টুডেন্ট অবজেক্টের ফুল নেম নামের যে ফাংশনটা আছে বা যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করছি। সে কি করছে, এই যে অবজেক্ট আছে এই অবজেক্টের ফার্স্ট নেম আর লাস্ট নেম প্রপার্টিটা প্রিন্ট করছে। আর দিস দিয়ে বোঝাচ্ছে যে আমার এই অবজেক্টটা ইন্ডিকেট করছে। এটা হচ্ছে আমাদের অনেকটা কার্সরের মতো কাজ করে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন ডকুমেন্টে কাজ করি তখন কার্সর দিয়ে বুঝি যে আমি এখন ডকুমেন্টে কোন জায়গায় আছি। ঠিক একইভাবে এই দিস অপারেটর দিয়ে বোঝায় যে আমি এখন কোন অবজেক্টে ইন্ডিকেট করছি। সো খেয়াল রাখবে যখন হচ্ছে কোনো অবজেক্টের মধ্যে এরকম মেথড ইউজ করবে, তখন ওই অবজেক্টের কোনো প্রপার্টিকে যদি তুমি অ্যাক্সেস করতে চাও তাহলে দিস অপারেটরটা ইউজ করে তারপর করতে হবে। ওকে, সো দিস এফ নেম বলতে বোঝাচ্ছে, দিস বলতে বোঝাচ্ছে এই অবজেক্টটা, আর এফ নেম বলতে বোঝাচ্ছে এই প্রপার্টিটা। একইভাবে দিস বলতে বোঝাচ্ছে এই অবজেক্টটা, আর এল নেম বলতে বোঝাচ্ছে এই প্রপার্টিটা। এখন তুমি যাচ্ছ তুমি আরেকটা স্টুডেন্ট ডিফাইন করবা। সো লেট stn2 নামে একটা ডিফাইন করবা। তো তারও কিছু প্রপার্টি থাকবে, বাট এরকম যদি 100 জন স্টুডেন্ট থাকে প্রত্যেক স্টুডেন্টের প্রপার্টি তুমি এভাবে ডিফাইন করতে করতে তোমার হিউজ কোড হয়ে যাবে, যেটা খুবই ইনএফিশিয়েন্ট। কারণ ইনএফিশিয়েন্ট কেন, কারণ হচ্ছে তুমি কয়টা স্টুডেন্টের তুমি প্রপার্টি ডিক্লেয়ার করবা, আর প্রত্যেকটা স্টুডেন্টের প্রপার্টি সেম টেমপ্লেট মেনটেন করবে না। কারো জায়গায় ভুল হয়ে গেলে তুমি ধরো 3টার জায়গায় 4টা প্রপার্টি দিয়ে ফেলা, তখন একটা এক্সট্রা প্রপার্টি পড়ে যাবে। তো তুমি চাচ্ছ তোমার যদি যখন প্রোগ্রামে দেখতেছো যে তুমি একটা জিনিস একটা সেম অনেকগুলো অবজেক্ট একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করতেছে, তাহলে সেই প্যাটার্নটার জন্য তুমি একটা টেমপ্লেট বানায় ফেলতে পারবা। সো ওই টেমপ্লেটটাকে বলা হয় ক্লাস। তো ক্লাস দিয়ে আমরা বেসিক্যালি কি করি, ক্লাস দিয়ে যখন আমরা অবজেক্ট জেনারেট করতে যাব তখন ক্লাস দিয়ে আমরা একই টাইপের অবজেক্ট জেনারেট করতে অনেকগুলো টেমপ্লেট বানাতে পারবো। ওকে, সো এখন ধরো আমি আরেকটা স্টুডেন্ট এখানে ডিফাইন করি, লেট স্টুডেন্ট 2, এর নাম দিলাম করিম। ওকে, সো এখন আমি চাচ্ছি এই অবজেক্ট যে বানাচ্ছি এই অবজেক্টগুলো একটা টেমপ্লেট বানাতে। সো এই টেমপ্লেটটাকে বলা হয় ক্লাস। তো ক্লাস বানানোর জন্য জাভাস্ক্রিপ্টে ES6 এ যেটা বেসিক্যালি আসে এই ক্লাসের যে ফিচার সেটা। সো ক্লাস বানানোর জন্য হচ্ছে ক্লাস কিওয়ার্ডটা উল্লেখ করতে হবে, এরপর ক্লাসের একটা নাম দিতে হবে। সো
ক্লাসের নাম দেওয়ার জন্য আমরা সবসময় নরমালি হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করে। তো স্টুডেন্ট হচ্ছে আমাদের একটা ক্লাস, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। সো তার মানে হচ্ছে এই স্টুডেন্টটা হচ্ছে একটা ক্লাস। সো এই ক্লাসটা এই অবজেক্ট গুলোকে জেনারেট করবে। তো ক্লাসের মাধ্যমে আমরা অবজেক্ট জেনারেট করতে পারি, বাট আমাকে ক্লাসের স্ট্রাকচারটা ডিফাইন করতে হবে। ওকে, ক্লাসটা কি ধরনের ক্লাস, ক্লাসের মধ্যে কি কি প্রপার্টি আছে, অর্থাৎ এই ক্লাস থেকে যে অবজেক্ট গুলো জেনারেট হবে ওই অবজেক্ট গুলো কি ধরনের প্রপার্টি থাকবে সেগুলো আমাকে উল্লেখ করতে হবে। তো ফার্স্ট অফ অল তার জন্য প্রপার্টি গুলো উল্লেখ করার জন্য একটা কনস্ট্রাক্টর নামে একটা ফাংশন আমাকে কল করতে হবে। যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছো তারা জানার কথা, কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে অটোমেটিক্যালি কল হয় যখনই একটা ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়। তো যখনই আমি স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করবো স্টুডেন্ট ক্লাসে, তখনই অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা ফাংশনটা কল হবে। তো এই ক্লাসের যে প্রপার্টি গুলো আছে এগুলো সবগুলো এই কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে উল্লেখ করতে হবে। ওকে, সো এবং এখানে উল্লেখ করার সময় দিস কল করতে হবে। খেয়াল করে দেখো, যখন এই ফাংশনের ভিতর কোনো প্রপার্টি অ্যাক্সেস করেছো তখন দিস কল করেছো, তাই এখানেও তোমাকে এই কনস্ট্রাক্টরের ভিতর থেকে যখন প্রপার্টি গুলো ডিফাইন করবে তখন দিস কল করতে হবে। দিস ফার্স্ট নেম, ওকে, বা এফ নেম লিখি, এরপর একটা ফার্স্ট নেম বললাম রহিম, এরপর দিস এল নেম, এরপর দিলাম করিম। আচ্ছা, এখানে হচ্ছে সেমিকোলন দিতে হবে। এরপর আচ্ছা, এই দুইটা আপাতত দিই। দুইটা প্রপার্টি এই ক্লাসের মধ্যে, একটা হচ্ছে এল নেম আর একটা হচ্ছে এফ নেম, অর্থাৎ এই ক্লাসে যতগুলো অবজেক্ট ক্রিয়েট হবে সবার হচ্ছে দুইটা প্রপার্টি। ওকে, সো এখন আমরা যদি এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাই তাহলে কিভাবে ক্রিয়েট করব? সো এইভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করব না, অবজেক্ট ডিফাইন করব না। আমরা হচ্ছে লেট প্রথম অবজেক্ট st1, এরপর নিউ নামে একটা কিওয়ার্ড আছে, নিউ কিওয়ার্ডটা ইউজ করব। এরপর ক্লাসের নামটা কল করব, ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। তাহলে অটোমেটিক্যালি একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে স্টুডেন্ট 1 এর মধ্যে স্টোর হবে। এরপর হ্যাঁ, থ্যাংক ইউ কারেকশন করে দেওয়ার জন্য। সো এরপর আমার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, লেট স্টুডেন্ট 2, এরপর নিউ কল করব, স্টুডেন্ট কল করব, এরপর এখানের ভিতর আমি আরেকটা স্টুডেন্ট স্টোর হবে। তার মানে হচ্ছে আমার একটা অবজেক্ট এখানে ক্রিয়েট হবে আর একটা অবজেক্ট এখানে ক্রিয়েট হবে। সো অবজেক্টগুলো আমি একটু প্রিন্ট করে দেখি। স্টুডেন্ট 1, এরপর কনসোল লগ স্টুডেন্ট 2। সো এখন যদি আমি রান করি তাহলে দেখো অবজেক্ট দেখাচ্ছে, বাট দুইটা অবজেক্টেরই প্রপার্টি আমার সেম দেখাচ্ছে, রহিম করিম, এটারও রহিম করিম। তার মানে হচ্ছে আমি এখন এই ক্লাস থেকে যাই অবজেক্ট তৈরি করি না কারণ সবগুলোর প্রপার্টি হচ্ছে আমার এই রহিম থাকবে করিম থাকবে একই থাকবে। তো অবজেক্টটা আমি ডাইনামিক করব কিভাবে? ফাংশন যেভাবে আমরা ডাইনামিক করতাম সেভাবে আমরা অবজেক্টও ডাইনামিক করতে পারবো। কিভাবে? এই কনস্ট্রাক্টর ফাংশনটার হেল্প নিয়ে। তো কনস্ট্রাক্টর আমি প্যারামিটার পাস করতে পারবো। তো কনস্ট্রাক্টর একটা প্যারামিটার পাস করলাম, ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম। ওকে, সো আমরা নরমালি ফাংশনে যেরকম প্যারামিটার পাস করি কনস্ট্রাক্টরেরও একটা ফাংশন, এখানেও আমি প্যারামিটার পাস করতে পারবো, ফার্স্ট নেম লাস্ট নেম। এবার আমি বলবো ফার্স্ট নেমের মধ্যে যে ভ্যালুটা আসবে এটা এফ নেমের মধ্যে সেট করবা। আমি ইচ্ছা করে নাম ডিফারেন্ট রাখছি কারণ এটা আর এটা কিন্তু একই না, এটা হচ্ছে একটা প্রপার্টি আর এটা হচ্ছে কনস্ট্রাক্টরের প্যারামিটার, এই কারণে হচ্ছে আমি ডিফারেন্ট নাম রাখছি যাতে বুঝতে অসুবিধা না হয়। তারপর এটা হচ্ছে লাস্ট নেম। তার মানে হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে এখানে যে ভ্যালুটা আসবে এটা এফ নেমে সেট হবে আর এখানে যে ভ্যালুটা আসবে এটা এল নেমে সেট হবে। বাট আমি ভ্যালুটা পাস করব কিভাবে? পাস করব যখন আমি ফাংশন এটা ক্লাসটা কল করে অবজেক্ট ক্রিয়েট করব তখন। তো এখানের মধ্যে আমি এবার রহিম পাস করতে পারবো, আহমেদ, আর এখানে করিম পাস করতে পারবো, করিম, হোসাইন। তার মানে যখন এটা কল হবে রহিমের ভ্যালুটা কনস্ট্রাক্টরের ফার্স্ট প্যারামিটারে যাবে এবং সেটা এফ নেমে সেভ হবে, এবং যখন এটা পাস করব এই ভ্যালুটা কনস্ট্রাক্টরের সেকেন্ড প্যারামিটারে যাবে
এটা সেভ হবে। তো এখন যদি আমি রান করি এবং অবজেক্ট দুটা প্রিন্ট করে দেখো আমি দুইটা অবজেক্ট পাচ্ছি। ওকে, সো একইভাবে আমরা অবজেক্টের মেথড যেভাবে ডিক্লেয়ার করছিলাম ক্লাসের ওরকম মেথড ডিক্লেয়ার করা যায়। ক্লাসের মেথড ডিক্লেয়ার করা খুবই সোজা, কোনো কিছু করতে হবে না, জাস্ট আমার নামটা লিখলে হবে। এখানে কোনো ফাংশন লিখতে হবে না, কোনো লেট লিখতে হবে না, কিছু লিখতে হবে না, জাস্ট মেথডের নামটা লিখলে হবে। তো এখন কনসোল লগ, তাহলে আমি প্রথমে প্রিন্ট করব দিস এফ নেম, অর্থাৎ আমি এটা প্রিন্ট করতে যাচ্ছি। এরপর আমি প্লাস সাইন ইউজ করি, প্লাস দিস এল নেম। তার মানে এখন আমি যেই ফাংশনটা ইউজ করি, যেই অবজেক্টটা থেকে কল করি না কেন, প্রত্যেক অবজেক্ট থেকে এই ফুল নেম ফাংশনটা কল হবে, অর্থাৎ ফুল নেম ফাংশনটা প্রত্যেক অবজেক্ট থেকে অ্যাক্সেসিবল হবে। তাহলে দেখো আমাকে বারবার অবজেক্ট ডিক্লেয়ার করে সেখানে প্রপার্টি সেট করতে হচ্ছে না, সেখানের জন্য ফাংশন লিখতে হচ্ছে না। তো এটা ছোট বলে এখন আমার কাছে হয়তো অত প্যারা লাগতেছে না, কিন্তু আমার যদি বড় হয়, আমার অবজেক্ট যদি অনেক বড় বড় হয়, তাহলে আমাকে প্রত্যেকটা অবজেক্টের জন্য বারবার আগে হচ্ছে ফাংশন লিখতে হতো, মেথড লিখতে হতো, প্রপার্টি লিখতে হতো। বাট আমি জাস্ট একটা টেমপ্লেট বানায়, একটা স্টুডেন্ট নামে টেমপ্লেট বানাইছি, ক্লাস বানাইছি, এবং প্রত্যেকবার যখনই আমার দরকার তখনই আমি নিউ কল করে এটা কল করতে পারতেছি। তো এবার যতবার আমি চাইলে হচ্ছে ফুল নেম যদি দেখতে চাই, আমি চাচ্ছি যে stn1 এর ফুল নেম দেখতে, তাহলে stn1 কল করতে পারবো, ফুল নেম কল করতে পারবো। ওকে, তো এখন যদি আমি কল করি তাহলে আমি রহিম আহমেদ দেখতে পাচ্তেছি, অর্থাৎ এই যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে এটার ফুল নেম আমি দেখতে পাচ্তেছি। আর যদি স্টুডেন্ট 2 এর দেখতে চাই তাহলে আমি করিম হোসেন দেখতে পাচ্তেছি। তো এইভাবে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজ করে। তো তোমরা যেটাতে করবে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স নামে একটা পোর্শন আছে, ওইটা একটু W3 স্কুলের যে পেজটা আছে সেখান থেকে একটু দেখে নেবে, তো আশা করি বুঝবে। বাট আগে এই জিনিসটা ক্লিয়ার করবে। এখন স্টিল যদি ক্লাসের মধ্যে একটু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিভাবে তুমি এইচটিএমএল ডকুমেন্টকে ম্যানিপুলেট করতে পারবা, সেটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেলের মেইন গোল। ওকে, সো নরমালি জাভাস্ক্রিপ্টের মেইন টার্গেট ছিল কিন্তু এটাই, এবং এখনো ম্যাক্সিমাম সময় এই কাজে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, যে কিভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করে তোমার আমার যে এইচটিএমএল ডকুমেন্ট আছে বা এইচটিএমএল পেজ আছে, ইভেন সিএসএস, বোথ এইচটিএমএল এবং সিএসএস দুইটাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করে ম্যানিপুলেট করা যায়। তো তোমাদের কাজ হচ্ছে এটা, যে ডকুমেন্ট অবজেক্ট মডেল জিনিসটা একটু স্টাডি করবে। W3 স্কুল আছে, অথবা মোজিলা ফায়ারফক্স এর একটি অফিসিয়াল জাভাস্ক্রিপ্ট সাইট আছে, বাট এটা একটু কঠিন করে লেখা মোজিলা ফায়ারফক্স এরটা। আর একটু যখন তোমরা ইউজ টু হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট করতে করতে, তখন এটা দেখলে সুবিধা পাবা। বাট বিগিনারদের জন্য, যেহেতু তোমরা একদম বিগিনারদের জন্য বেস্ট সাইট হচ্ছে W3 স্কুল। সেখান থেকে ডকুমেন্ট অবজেক্ট মডেলের ব্যাপারগুলো একটু আইডিয়া নিবা। আমি ওইটার জন্য যা যা দরকার, তো তোমার এইচটিএমএল এর আইডির ব্যাপারটা ওইটাও বলেছি, তারপর তোমার জাভাস্ক্রিপ্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, অ্যারে ফাংশন, ওগুলো বলেছি। এগুলো ইউজ করে বেসিক্যালি ডকুমেন্ট অবজেক্ট মডেলের কাজগুলো করতে হয়। তো আমি জাভাস্ক্রিপ্টের কি কি জানা দরকার সেটা একটা ব্যাপার, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট মানে ভালো হতে গেলে বা জাভাস্ক্রিপ্টের জানতে গেলে প্রপারলি কি কি জিনিস তোমাদের আরেকটু নিজেদের থেকে জানতে হবে, বা কি কি জিনিস ভালো করে আয়ত্ত করতে হবে, সেই ব্যাপারে একটা লিস্ট, আমি সেগুলোর একটা লিস্ট আমার এখানে আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই লিস্টটা একটু ফলো করবা। আর সবকিছু আসলে দেখানো 2 দিনে দেখানো পসিবল না। আই হোপ যদি ফার্দার IEEE যদি আর WI এফিনিটি গ্রুপ যদি আর কোনো সেশন করে বা ওয়ার্কশপ করে, সেখানে হচ্ছে আমি আরো ডিটেলস, আরো অ্যাডভান্স কিছু জিনিস হয়তো দেখাই দিতে পারবো। আমি সব সময় আমি মানে যে কোনো হেজিটেশন ছাড়া তারা আমাকে নক করতে পারবে, এবং আমি অন্য সেশন আরেকটা ওয়ার্কশপ হলো সেখানে আমি অ্যাটেন্ড করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই লিস্টটা ফলো করলে আই থিঙ্ক তোমরা মোটামুটি জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স কিছু আইডিয়া পেয়ে যাবা, যেগুলো দিয়ে তোমরা ফার্দার কাজ করতে পারবা। সো ব্যাপারগুলো যেগুলো লিস্ট, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ জাভাস্ক্রিপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা আজকে দেখেছি, ডম, রেগুলার এক্সপ্রেশন, এরর হ্যান্ডলিং, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, আর হচ্ছে ফেচ এপিআই, আর ES6 এর কিছু কাজ আমরা দেখেছি। এখানের মধ্যে লাস্টে যে লিস্ট আছে, এখানে কিছু কিছু জিনিস আমরা আজকেই কভার করেছি, বাট আমি একটা লিস্ট দিয়েছি, এই লিস্টটা ফলো করে তোমরা হচ্ছে একটা একটা করে কমপ্লিট করবে আর কি। ওকে, রিয়াক্ট। আচ্ছা, একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার বলি, সেটা হচ্ছে
এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো ডেভেলপারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক বা টুলের প্রতি জোর না দিয়ে মেইন ল্যাঙ্গুয়েজটা সবসময় ইম্পর্টেন্স দেওয়া দরকার। ঠিক আছে? তোমার ল্যাঙ্গুয়েজ, কারণ একটা ফ্রেমওয়ার্ক বানানো হয় একটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। যেমন আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমি 3rd ইয়ারে থাকতে বা 2nd ইয়ারের লাস্টে থাকতে জ্যাঙ্গো শেখা শুরু করছিলাম। বাট আমার পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা পাইথনের ইন ডেপথ কোনো নলেজ ছিল না। তো জ্যাঙ্গো যখন শেখা শুরু করছে আমি কোনো কুল খুঁজে পাচ্ছিলাম না। আমি মনে হচ্ছিল যে আমি কোথায় সাগরের মাঝখানে পড়ছি মতো। কারণ ওখানে কোনো কিছু আমি বুঝতেছিলাম না সিম্পলি। আমার মনে হচ্ছিল যে অন্য দুনিয়ার কিছু আমাকে দেখাচ্ছে। সো আমি প্রবলেমটা বুঝতেছিলাম না যে কেন বুঝতেছি না। কারণ অলরেডি তো আমি প্রোগ্রামিং করছি। বাট পরে যখন আমি পাইথন ভালো করে শিখে জ্যাঙ্গো শেখা স্টার্ট করছি তখন জিনিসগুলো একদম ইজি লাগছে। তখন আমি দেখলাম যে জ্যাঙ্গো কিছুই না, বেসিক্যালি হচ্ছে পাইথন। একদম বেসিক পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে বুঝবে না সে জ্যাঙ্গো বুঝবে না। ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টের বেসিক ব্যাপারগুলো, অ্যারো ফাংশন বলো, জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং বলো, জাভাস্ক্রিপ্টে তোমার নরমাল ফাংশন কিভাবে ডিফাইন করে, অ্যারে কিভাবে নিয়ে কাজ করে, তারপর তোমার ম্যাপিং কিভাবে কাজ করে, এই জিনিসগুলো অ্যারের অনেকগুলো ফাংশন আছে, অবজেক্ট এবং অ্যারের বিল্ট ইন ফাংশন। এগুলো লিস্ট আছে কমপ্লিটলি, যেখান থেকে তোমরা শিখবা ওখানে দেখবা ম্যাপিং নামে একটা ফাংশন আছে। তো বেসিক গুলো যে বুঝবে না জাভাস্ক্রিপ্টের, সে রিয়্যাক্টেও সুবিধা করতে পারবে না, সে নোট শিখুক নোটও সুবিধা করতে পারবে না। তো আমার সাজেশন হচ্ছে আগে জাভাস্ক্রিপ্টে সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত। তুমি ল্যাঙ্গুয়েজে যত বেশি সময় দিবা তোমার ফ্রেমওয়ার্কে তত কম সময় লাগবে আয়ত্ত করতে। তুমি যদি জ্যাঙ্গো স্টার্ট করতে চাও সবচেয়ে বেশি সময় দিবা পাইথনে, পাইথনের খুঁটি নাটি যা আছে সব ঘেটে ফেলবা, এরপর হচ্ছে জ্যাঙ্গো স্টার্ট করবা। তারপর হচ্ছে তুমি যদি রিয়্যাক্ট স্টার্ট করতে চাও, তুমি যদি নোড স্টার্ট করতে চাও, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলো স্টার্ট করতে চাও, তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্টের খুঁটিনাটি সব, দরকার হলে বই কিনবা, বইয়ের চেয়ে ডিটেল ইন ডিটেল কোথাও নাই। জাভাস্ক্রিপ্টের বই কিনতে পারো অথবা নেটেও পিডিএফ অনেকগুলো আছে। তো এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্টের খুঁটিনাটি যত কিছু আছে সবগুলো ক্লিয়ার করার পরে তারপর হচ্ছে তুমি রিয়্যাক্ট ধরবা, দেখবা যে রিয়্যাক্ট কিছুই না, ঘুরে ফিরে জাভাস্ক্রিপ্টই। কারণ ফ্রেমওয়ার্ক গুলো যত ফ্রেমওয়ার্ক আসুক, আর ফ্রেমওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট হতে মানা করতেছি কেন, কারণ হচ্ছে আজকে রিয়্যাক্ট আছে, রিয়্যাক্ট খুব পপুলার, 5 বছর পরে গিয়ে দেখা যাবে রিয়্যাক্ট আর ইউজ হচ্ছে না। আজকে জ্যাঙ্গো আছে, 5 বছর পরে গিয়ে দেখা যাবে যে জ্যাঙ্গোর একটা নতুন ভালো বেটার একটা অল্টারনেটিভ চলে আসছে। আজকে নোট দিয়ে কাজ হচ্ছে, কিছুদিন পর অলরেডি ডেনো নামে একটা চলে আসছে। তো ফ্রেমওয়ার্ক লাইব্রেরি এগুলো দিনকে দিন চেঞ্জ হতে থাকবে, এগুলো কোনোটা স্টেবল না। একটা সময় 5-10 বছর পর আবার চেঞ্জ হবে। তো তুমি যদি একটা ফ্রেমওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, একটা টুলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, দেখা যাবে যে যখন চেঞ্জ হবে তখন তুমি আর ওটার সাথে মানায় নিতে পারতেছো না। বাট ফ্রেমওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট না হয়ে ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট হও। জাভাস্ক্রিপ্ট শিখলে ভালো করে জাভাস্ক্রিপ্ট শিখো, পাইথন শিখলে ভালো করে পাইথন শিখো, সি শার্প শিখলে ভালো করে সি শার্প শিখো। তাহলে যেই ফ্রেমওয়ার্কই আসুক, যেই তোমার টুলই আসুক, যে ফ্রন্ট এন্ড টুলই আসুক, প্রত্যেকটার সাথে তোমার মানায় নিতে পারবা। যত ল্যাঙ্গুয়েজ যত ভালো জানবা, নতুন ফ্রেমওয়ার্ক শিখতে তোমার টাইম তত কম লাগবে। তো এটা আমি বলতে পারতেছি কারণ আমি জিনিসটা থেকে শিখছি। আমি নিজেই বললাম তো, আমি 3rd ইয়ারের শুরুর দিকে হচ্ছে জ্যাঙ্গো স্টার্ট করতে গিয়ে আমি বললাম না আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল। পরে এই জিনিসটা রিয়ালাইজ করছি, না ল্যাঙ্গুয়েজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ল্যাঙ্গুয়েজ শিখলে অন্য যে কোনো টুল বা অন্য যে কোনো ডেভেলপমেন্ট টুল তুমি ইজিলি আয়ত্ত করতে পারবা। ওকে, সো জাভাস্ক্রিপ্ট নিয়ে আজকে করেছি কেন, কারণ জাভাস্ক্রিপ্টের বোথ তুমি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই ডেভেলপ করতে পারবা। সেই কারণে আমি জাভাস্ক্রিপ্ট আজকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করেছি যাতে একটু ইন্টারেস্ট জন্মায়। সো আমি আশা করি তোমরা এটা নিয়ে প্র্যাকটিস করতে থাকবা এবং এক সময় ভালো বেটার একজন ডেভেলপার হতে পারবা যখন তোমরা গ্রাজুয়েট কমপ্লিট করবা তখন। ক্যান জ্যাঙ্গো বেসড ওয়েব অ্যাপ্লিকেশন বি হোস্টেড ইন এনি সার্ভার? না, তোমার জ্যাঙ্গো বেসড ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করার জন্য তোমার ওই ফ্যাসিলিটিটা থাকতে হবে। যেমন তুমি সি প্যানেলে হোস্ট করতে পারবে না, তোমার হোস্ট করার জন্য ডিজিটাল ওশান বা এডাব্লিউএস এগুলোর জন্য আহ, এগুলোর হচ্ছে এগুলোতে হোস্ট করতে হবে আর কি। আচ্ছা, গিটহাব এর কিছু ব্যাপার স্যাপার আছে, ভার্সন কন্ট্রোলিং এর সিস্টেমের, এনপিএম এর কিছু ব্যাপার আছে, ওগুলো যদি আমি দেখা দিতে পারতাম তাহলে আমার আরো ভালো লাগতো। বাট সময়ের স্বল্পতার কারণে করতে পারিনি। সো আই হোপ যে এফিনিটি গ্রুপ সামনে আরো ওয়ার্কশপ আয়োজন করবে এটার যে নেক্সট স্টেপ আছে সেটার উপর। তো আমি নেক্সট জিনিসগুলো যারা আজকে এইটাতে যারা আছো তারা যদি সেটাতে জয়েন করো তাহলে হচ্ছে আমি কিছু হয়তো দেখিয়ে দিতে পারবো আরো কিছু ব্যাপার। সো আমার দিক থেকে আমি আজকে শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে সবাই। তোমাদের জন্য দোয়া থাকলো। থ্যাংক ইউ।